সখী ভালোবাসা কারে কয়। আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই। বিষয়বস্তু আগেই বলা ছিল, গতকালই বলেছিলাম। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, তবে আমি যে বিষয় দুটি আপনাদের সামনে, মানে বিষয় দুটি না বলে ঘটনা, জীবনী, কাহিনী আপনাদের সামনে নিয়ে আসব, সেই কাহিনী বলাকালীন কোনো প্রশ্ন এলে স্বাগত প্রাপ্য, স্বাগত ভাবতে শিখি। প্রশ্ন এলে হয়তো আমার নজর এড়িয়ে যাবে, সেক্ষেত্রে যদি আপনারা চান তো আবার প্রশ্নগুলো করবেন, যাতে করে আমি পরে আবার দেখতে পাই। কারণ আমি ঠিক জানি না লাইভ করাকালীন মানে যে প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার কি করে ফিরে পাবো আমার মানে জানা নেই। সেক্ষেত্রে আবার প্রশ্নটা করবেন। সখী ভালোবাসা কারে কয়, পরের লাইনটা আপনারা জানেন, সে কি কেবলই যাতনাময়। তো ভালোবাসার যাতনা মূলত দুটো কারণে হয়, আপনারা জানেন, বোঝেন। একটি হলো পজেসিভনেস, অর্থাৎ পজেস করা, কাউকে, কারো মনকে, কারো শরীরকে একান্তই নিজের বলে মনে করা, তাকেই বলা হয় পজেসিভনেস। আরেকটি কারণে হয়, সেটা হলো এক্সপেকটেশন বা প্রত্যাশা। যখনই আপনি কাউকে ভালোবাসবেন, তাকে যত ভালোবাসবেন তার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যাশাটাও বাড়বে। এই কারণেই যাতনা হয়, দুটো কারণ মূলত। তো এই বিশ্লেষণে আমি আসছি, তার আগে পলাশ বালিকা আমার দ্বিতীয় কবিতার বই থেকে একটি কবিতা পড়ি, কারণ বইটির মূলত ভালোবাসার কবিতার নিয়েই সবগুলোই প্রায় প্রকাশিত হয়েছিল। বইটি এখন পাওয়া যায় না, আমার কাছে একটি কপি, তাও আমি এক পাঠকের কাছ থেকে, এক দিদির কাছ থেকে সংগ্রহ করেছি। তো বিশেষ কারণে তো সেখান থেকে আমি একটি কবিতা, হ্যাঁ ভালোবাসা কি, আমি অবশ্যই আলোচনা করব। তার আগে এই কবিতাটিতেই একটা ডেফিনেশন আছে, আপনারা শুনুন মন দিয়ে। তারপরে আমি একটু পিছিয়ে যাব বিখ্যাত এক কবির জীবনে এবং তার ভালোবাসাতে, ভালোবাসার নারীটি ভালোবাসতে বাসতে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, সেটা ভালোবাসা বলবেন না পূজা বলবেন না কি বলবেন, সেটা আপনারা ঠিক করবেন। কবিতার নাম এক্স ফ্যাক্টর। চাঁদটাকেও যেদিন আর চাঁদ মনে হবে না, চিলেকোঠার মেঘটাও বৃষ্টির নাম করে শুধু ঢপ দিয়ে যাবে, এই নামছি বলে বেয়াদব কান্নাটা চোখের কোণেই নট নরণচারণ। সেদিনও যদি আসিস, এই কথাটাই আমি তোকে ঘুরিয়ে ফিরিয়ে শোনাব। ভগবান আর ভালোবাসা দুটোই আসলে এক্স ফ্যাক্টর। সাঁতার কাটার সময় যেমন ধরে নিতে হয় ওপারে সত্যিই কোনো ভূখণ্ড আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভালোবাসা আমার মতে একটা এক্স ফ্যাক্টর। ভালোবাসা এবং ভগবান দুটোই এক্স ফ্যাক্টর। এবং এই এক্সের মানটা কেমন হবে, কে কীরকম মান বসাবেন, সেটা ভেরিয়েবল। এই এক্সটা ভেরিয়েবল এক্স। আপনারা পাত্রভেদে, পাত্রীভেদে ভালোবাসার কি মান বসাবেন সেটা আপনারা ঠিক করেন, আপনাদের শরীর, মন, তার চাহিদা, প্রত্যাশা অনুসারে। তাই ভালোবাসার একটিমাত্র সংজ্ঞা দেওয়া অত্যন্ত কঠিন কাজ, সে চেষ্টাও আমি করব না। তবে হ্যাঁ, আপনাদের প্রশ্ন নেব। তো এই যে এক্স ফ্যাক্টর বললাম ভালোবাসাকে, এই এক্সের মানটা
কিভাবে কে বসায় সেটা তো আমরা জানি না, আপনারা জানেন। আসুন বিখ্যাত ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে উঁকি মারা যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লিরিক্যাল ব্যালাডসের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1798 খ্রিস্টাব্দে প্রকাশিত লিরিক্যাল ব্যালাডস, যেটি স্যামুয়েল টেলর কোলরিজের সঙ্গে একত্রে প্রকাশিত হয়েছিল, সেটি ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক পিরিয়ডের সূত্রপাত ঘটায়। তথ্য এবং গবেষণা সাহিত্যের ইতিহাস তেমনই বলছে। সেই লিরিক্যাল ব্যালাডসের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রখ্যাত বিখ্যাত কবিতা টিনটন অ্যাবের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইন্টিমেশনস ওডের বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার বোন ডরোথি 1771 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কি অবাক হলেন না? ভালোবাসার কথা বলতে গিয়ে আমি কি কেন বোনের কথা বলছি, ভগিনীর কথা বলছি। এ এক বড় চমকপ্রদ অধ্যায়। আপনারা অনুগ্রহ করে মুক্ত মনে এই ইতিহাসটি শুনবেন এবং এ নিয়ে যা যা বিখ্যাত রিসার্চ রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব যতটুকু পারি। তবে কোনো সিদ্ধান্তে আসবেন না, কারণ এখনও গবেষণা চলছে। এই গবেষণা কখনো শেষ হবে কিনা আমার জানা নেই। তো তার বোনের নাম ডরোথি, এবং এই ডরোথি তার যে লেখা ডায়েরি পাওয়া যায়, চিঠিপত্র পাওয়া যায়, তাতে করে দেখা যায় তিনিও অসম্ভব রকমের ক্রিয়েটিভ ছিলেন, সৃজনশীল ছিলেন এবং লেখালেখির ক্ষেত্রে যদিও তিনি কখনো বই প্রকাশ করেননি, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতাগুলোকে সযত্নে রাখা, ট্রান্সক্রাইব করা ইত্যাদির দায়িত্ব গোপনে নিভৃতে পালন করে গেছেন ডরোথি। যে ডরোথিকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনেক কবিতা লিখেছেন। বারবার করে তার বোনের প্রসঙ্গ ফিরে এসেছে তার লেখায়। টিনটন অ্যাবে কবিতাটি তার মধ্যে উল্লেখযোগ্য, যেখানে তিনি তার বোনকে সম্বোধন করে ডরোথির কথা মাই ডিয়ার সিস্টার বলে সম্বোধন করছেন। কিন্তু এই যে ভাই বোনের ভালোবাসা, যে ভালোবাসা এমন একটা তীব্র পর্যায়ে, গভীর পর্যায়ে পৌঁছেছিল, যখন ওয়ার্ডসওয়ার্থের আধ খাওয়া আপেলটিকেও তার বোন ডরোথি সংগ্রহ করে রেখে দিত, পকেটে করে নিয়ে বা ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াত, কারণ সেখানে তার ভাইয়ের স্পর্শ আছে। শুধু আপেল নয়, ওয়ার্ডসওয়ার্থের যে কোনো জিনিসকে তিনি বড় যত্ন করে আগলে রাখতেন। তার লেখায়, তার ডায়েরিতে তিনি বারবার করে এই আধ খাওয়া আপেলের সুবাস, তার কথা উল্লেখ করে গেছেন। এমনকি ওয়ার্ডসওয়ার্থ যখন থাকতেন না, ওয়ার্ডসওয়ার্থের বিছানাতে তিনি শুয়ে থাকতেন, তাতে তার একটা অদ্ভুত ভালো লাগা ছিল সে বিষয়ে ডরোথির, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভগিনী, বোন, এবং তাদের এই বেঁচে থাকা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বাইরে ঘুরে বেড়াতেন, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, কবিতা লিখতেন, বোহেমিয়ান জীবন যাপন করতেন সে সময়। আর ডরোথি তার জন্য রান্না করতেন, ঘর পরিষ্কার করতেন, জামা কাপড় কাচতেন, আর কবিতাগুলোকে সযত্নে আগলে রাখতেন। ডরোথি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভগিনী ডরোথি। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই সময় প্রেম করে বেড়াচ্ছেন যৌবনে। তখনও মেরি হাচিনসনের সঙ্গে তার বিয়ে হয়নি। আমি পরে হাচিনসনের এপিসোডে আসছে। বিয়ে হয়নি তখনও তার। তিনি তখন প্রেম করছেন
অ্যানে ভ্যালনের সাথে, ফরাসি এক নারী, এবং এই অ্যানে ভ্যালোর সাথে, ভ্যালন নয় ভ্যালো, অ্যানে ভ্যালোর সঙ্গে তার একটি সন্তানও আছে, যদিও সেটা বিবাহ বহির্ভূত সন্তান। তো উইলিয়াম ওয়ারশওয়ার্থ এর জীবনে অনেক নারী এসেছে, অনেক নারী, একাধিক নারী এসেছে। আর লুসিকে নিয়ে যদিও কোনো রকম সিদ্ধান্তে আসা যায় না, কারণ অনেকেই বলছেন সেটি তার মানস বালিকা, তার তিনি বাস্তব চরিত্র। আপনারা যারা লুসি পোয়েমস পড়েছেন তারা বুঝতে পারবেন, একটি ছোট্ট মেয়েকে নিয়ে অসাধারণ কিছু কবিতা রয়েছে তার, যেগুলো লুসি পোয়েম বলে পরিচিত। তো যাই হোক, এরকম কেন হলো? শুধু তাই নয়, এই পর্যন্ত গিয়েও কিন্তু ব্যাপারটা থেমে যায়নি। মেরি হাচিনসনের সঙ্গে যখন উইলিয়াম ওয়ারশওয়ার্থের বিবাহ হয়, আপনাদের জানিয়ে রাখি, মেরি হাচিনসন ওয়ারশওয়ার্থের ছোটবেলার বন্ধু ছিলেন, মানে একসঙ্গে খেলাধুলা করতেন যাকে আমরা বলি। তাই ওয়ারশওয়ার্থের প্রতি মেরি হাচিনসনের ভালোবাসাকে আমি কাফলাভও বলতে পারি। কিন্তু মেরি হাচিনসনকে ওয়ারশওয়ার্থ কতটা ভালোবাসতেন সে নিয়ে আপনারা মানে সেক্ষেত্রে যত কম বলা যায় ততই ভালো আমার মনে হয়। নিশ্চয়ই ভালোবাসতেন এতদিন যখন ছিলেন তার সাথে, কিন্তু এই লাইভের বিষয় কিন্তু ওয়ারশওয়ার্থের ভালোবাসা নয়। তিনি একজন পুরুষ, তাকে কেন্দ্র করে তাকে সূর্য বানিয়ে একদিকে তার বোন ডরোথির ভালোবাসা, অপরদিকে তার স্ত্রী মেরি হ্যাচিনসনের ভালোবাসা। তো মেরি হ্যাচিনসনের সঙ্গে যখন বিবাহ হয়, মানে বিয়ের রাত দিনে, বিয়ের সেই দিনটিতে কি ঘটে? ডরোথি বিবাহ বাসরে উপস্থিতি হননি, যন্ত্রণায় ছটপট করেছেন, কষ্টে ছটপট করেছেন। হ্যাঁ, শুধু তাই নয়, ওয়ারশওয়ার্থ যখন তাকে বিয়ের আংটিটি ওয়ারশওয়ার্থ তখন তাকে দেন, তাকে তার কান্না থামানোর জন্য, যন্ত্রণা থামানোর জন্য, তখন ডরোথি আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটি সে লোফালুফি করে, জড়িয়ে ধরে, আলিঙ্গন করে, এবং সেই আংটিটি নিয়েই সে সেই বিবাহের রাত্রি কাটিয়ে দেয়। সে একবারের জন্য বিয়ের আসরে উপস্থিত হয়নি ওয়ারশওয়ার্থের বোন ডরোথি। তারপর কি হলো? ব্যাপারটা এখানেই থামেনি। হানিমুনেও ডরোথিকে নিয়ে যেতে হলো, মানে না হলে সে তো ছাড়বে না। ওয়ারশওয়ার্থ তাকেও ভালোবাসেন, আদরের বোন। নিয়ে গেল লেক ডিস্ট্রিক্টে, সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে। সেখানে গিয়েও ডরোথি বায়না ধরল যে তার সাথে তার দাদাকে হাঁটতে বেরোতে হবে বাইরে, প্রকৃতির বুকে। নববিবাহিতা, সদ্য বিবাহিতা মেরি হাচিনসনকে ঘরের মধ্যে রেখেই ওয়ারশওয়ার্থ হাঁটতে বেরোলেন ডরোথির সাথে। মেরি অপেক্ষা করতে লাগলেন। শুধু তাই নয়, যে ছবি আমরা পাই বিবাহের পরে, ওই হনিমুনের গিয়ে যে ছবি তোলা হয়, সেই ছবিতে আমরা পাই একদিকে উইলিয়াম ওয়ারশওয়ার্থ এবং তার স্ত্রী মেরি হ্যাচিনসনের মাঝখানে জলজল করছেন বহাল তবিয়তে ডরোথি, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝখানে বোন। মেরি হ্যাচিনসন তাতেও কোনো আপত্তি করেননি, মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, ওয়ারশওয়ার্থ যখন বাইরে যেতেন কাজে কর্মে, তখন তাঁর স্ত্রী হাচিনসন মেরি যখন তাকে চিঠি লিখতেন, সেখানেও প্রথমেই সম্বোধন করতে হতো সেই চিঠিতে ডরোথিকে। ডরোথি
অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং যা কথা চিঠিতে বলা হতো দুজনকে উদ্দেশ্য করেই তিনি বলতেন, এবং সেই চিঠি দুজনেই পড়তেন, মানে ডরথিও সেই চিঠি পড়ত। হ্যাঁ, তথ্য এমনই বলছে। তো কেন এমন ঘটলো? এই ভালোবাসা কেমন ভালোবাসা? আপনাদের জানিয়ে রাখি, প্রায় আড়াইশো বছর পেরিয়ে গেছে ওয়ার্ডসওয়ার্থের সেই জীবনের, মৃত্যুর পরে। কিন্তু তাঁর জীবদ্দশাতেই কিন্তু তাকে এবং তার বোনকে নিয়ে বিভিন্ন রকমের কাহিনী, এবং তাদের মধ্যে যৌন সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল, এমন অনেক রকম কিন্তু বিষয় সেই সময়ই ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ তাদের জীবদ্দশাতেই ছড়িয়ে পড়েছিল। তাদের বন্ধু বান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এই ব্যাপারে কানাঘুষো চলত বলাই বাহুল্য। কারণ এই খাওয়া আপেল নিয়ে ঘুরে বেড়ানো এবং হানিমুনে তার সাথে যাওয়া থেকে, তাদের সাথে যাওয়া, আমার বিভিন্ন রকমের আরও অনেক ঘটনাবলী, এবং চিঠিপত্রে যেভাবে ওয়ার্ডসওয়ার্থকে তিনি উল্লেখ করছেন দাদাকে, তো সেখান থেকে মানুষের সন্দেহ হওয়াই তো স্বাভাবিক। যদিও ওয়ার্ডসওয়ার্থের উপরে বিশেষজ্ঞ ক্যাথলিন জোন্স এটিকে জিএ বা জেনেটিক অ্যাট্রাকশন বলে দাবি করছেন, এবং সেভাবেই তিনি গবেষণা করেছেন। জেনেটিক অ্যাট্রাকশন, সংক্ষেপে জিএ, সেটা কি? অমৃতস্বপত্রা প্রথম খণ্ডে দেখবেন নেপোলিয়ন কোডে অজাচার বলে একটা বিষয় আছে। অর্থাৎ অজাচার বলতে যেটাকে বলা হয় রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে সম্পর্ক, শারীরিক সম্পর্ককে অজাচার বলা হয় বাংলায়, ইংরেজিতে বলা হয় ইনসেস্ট। তো সেক্ষেত্রে এই জিএ বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা আছে, মানে জেনেটিক অ্যাট্রাকশন ব্যাপারটা কি, কিভাবে হয়, কেন হয়, আমি এখানে সংক্ষেপে বলছি। ওয়ার্ডসওয়ার্থ এবং তারা 5 ভাই বোন ছিল, তারা একসাথেই বড় হচ্ছিল। কিন্তু 1778 খ্রিস্টাব্দে যখন ডরথির বয়স মাত্র এই 6-7 বছর, মানে 71-এ জন্ম, 6 বছর সামথিং, সেই সময় তাদের মা মারা যায়, এবং মা মারা যাওয়ার পরে ডরথিকে তার পিসির আন্টের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় লালন পালন করবার জন্য। কারণ বাবার পক্ষে, তখন ডরথির 6 বছর বয়স, আর বাকি ভাইরা রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ 1 বছরের বড় মাত্র, তার পক্ষে সম্ভব ছিল না। তাই একটা ফেমিনাইন, যেটা বলা হচ্ছে, ফেমিনাইন অ্যাটমসফিয়ারে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তার কিছুদিন পরে 1783 খ্রিস্টাব্দে ওয়ার্ডসওয়ার্থের বাবাও মারা যান। তারপরে পরিবার আরও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ এখানে, কেউ ওখানে, কেউ সেখানে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তারা মানুষ হতে থাকে। হ্যাঁ, তারপর কি হয়? ওয়ার্ডসওয়ার্থ এবং ডরথির যখন দেখা হয় তখন ডরথির বয়স 16 বছর, ওয়ার্ডসওয়ার্থের 17 বছর। এই দীর্ঘ সময়, অর্থাৎ দীর্ঘ 10 বছর বাদে তাঁদের দেখা হয়। তারপরে চরম দারিদ্র্য, এমনও জানা যায় যে মানুষের কাছ থেকে পুরনো জামা কাপড় চেয়ে তারা পরতেন, পুরনো জামা কাপড় চেয়ে ভাই বোন পরতেন, সেভাবে তারা লড়াই করেছেন। তো এইখানেই বলা হচ্ছে যে যদি কোনো ভাই বোন, এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য, যদি কোনো ভাই বোন ছোটবেলায় শৈশবে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, তারপর যদি লেট টিন বা যখন যৌবন শুরু হয়েছে, বা মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল বা পিরিয়ড শুরু হয়ে গেছে, এরকম সময়ে যদি দেখা হয় সেই ভাই বোনের মধ্যে, তাহলে একটা অসম্ভব রকমের অপ্রতিরোধ্য আকর্ষণ তৈরি হয়। সেটা যে যৌন আকর্ষণ সেটা নয়, কিন্তু
এটা কিন্তু পরিষ্কার বলা আছে। সেই আকর্ষণটাকে যে যৌন হতে হবে, সেক্সুয়াল হতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু এটা জেনেটিক অ্যাট্রাকশন, যেটাকে বলা হচ্ছে জিএ। তো ওয়ারশথ এবং ডরথির মধ্যে সেটাই ঘটেছিল, রিসার্চ বলছে। সে ভালোবাসা অপ্রতিরোধ, তাই ওয়ারশথের পক্ষেও তাকে অস্বীকার করা সম্ভব হয়নি। এবং বোন তো আসলে সেই 16 বছর বয়স থেকে তাকে আগলে রেখেছেন, রান্না করে খাইয়েছেন। একটা কৃতজ্ঞতা, এক ধরনের শুধু কৃতজ্ঞতা নয়, একটা কি বলবো, একটা গভীর অনুভবও তো তৈরি হয়ে যায় না, স্বাভাবিক, এতদিন পরে দেখা হয়েছে। কিন্তু এই পর্যন্ত তো গেল। হ্যাঁ, যেখানে এই ডরথি সম্পর্কে বলতে গিয়ে ক্যাথরিন জোন্স বলছেন যে ডরথি ওয়াজ ফুল অফ ওয়ার্ডসওয়ার্থ, মানে ডরথির জীবনটাই ছিল ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ। তার সকালবেলা ঘুম ভাঙতো ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে, এবং ঘুমোতে যেতেন ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। ওয়ার্ডসওয়ার্থ ছাড়া ডরথি জীবনে কিছুই ভাবেননি, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেননি। জানা যায় তথ্য যে স্যামুয়েল টেলর কোলরিজ, অ্যানসেন মেরিনারের লেখক, কবি, আপনারা জানেন। কোলরিজ ওয়ারশথের বন্ধু ছিলেন। আমি আগেই বলেছি, লিরিক্যাল ব্যালেডস ওয়ারশথের সঙ্গেই তিনি লিখেছিলেন। তো সেই স্যামুয়েল টেলর কোলরিজকে বলা হয় যে ডরথি প্রস্তাব দিয়েছিলেন, ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন বা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোলরিজ কোনো আগ্রহ দেখাননি। ডরথির জীবনে আমরা প্রেম বা ভালোবাসা বলতে অন্য পুরুষের যে জায়গাটা, মানে বিবাহের বা জায়গা যেটাকে বলুন, এই একটি ঘটনাই আমরা পাই। তারপরে ডরথির জীবনে কোনো পুরুষ আসেনি, মানে ঘটেনি কিছু। কিন্তু ডরথি ওয়ারশথকে ভালোবাসতেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা জেনেটিক অ্যাট্রাকশনের দুর্দম ভালোবাসা। কিন্তু মেরি হাচিনসন, তার ভালোবাসাটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এই সমস্ত কিছু আবদার মেনে নিয়ে ক্যাথরিন জোন্স বলছেন যে বিয়ের আগেই হাচিনসন জানতেন, কারণ তখন তো ডরথি সঙ্গে ওয়ারশথের দেখা হয়েছে, তারা একসঙ্গে বাস করছেন এবং তাদের নিয়ে অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। তো মেরি হাচিনসন জানতেন, জেনে শুনেই ওয়ারশথকে বিয়ে করেছিলেন, কারণ তিনি ওয়ারশথকে ভালোবাসতেন। তাই পরিষ্কার বলা হচ্ছে যে she had to accept the whole package, and she gladly accepted the package. The package means ওয়ারশথ and ডরথি। তিনি জেনে শুনেই ওয়ারশথকে বিবাহ করেছিলেন। তারপর না, মেরি হাচিনসনকে বলা হচ্ছে, ক্যাথরিন জোন্স বলছেন, she was a saint, total saint. সেন্ট বলতে যেটা বোঝায় আমাদের কনসেপশনে, সাধু, মহাত্মা বলতে যে ইমেজ আমাদের মধ্যে লালিত হয়, তার আক্ষরিক রূপ যদি দেখতে হয় তাহলে মেরি হাচিনসনকে দেখতে হবে। তিনি এখনো শেষ হয়নি। 34 বছর বয়সে ডরথির আগে থেকেই কিছু অসুস্থতা ছিল, কিন্তু সেটা বাড়তে বাড়তে, এই অসুস্থতাকে অনেকেই রহস্যময় বলছে। কি অসুস্থতা অনেকেই এখনো বলতে পারেন না। 34 বছর বয়সে ডরথির ওজন ছিল মাত্র 42 কেজির আশেপাশে, আর দাঁত ছিল 8টি, অনলি 8 টিথ। আর 40-এ ডরথি শয্যাশায়ী হয়ে যান, ইনভ্যালিড হয়ে যান। 40 বছর বয়সে বিছানা থেকে নামতে পারতেন না। কে দেখাশোনা করতেন? ওয়ারশথের স্ত্রী মেরি হাচিনসন তার দেখাশোনা করতেন। খাওয়ানো দাওয়ানো, ল্যাট্রিন করানো, সব কিছু। কারণ ওয়ারশথ তখনও ধনী নন, কবিরা তো ধনী হয় না। একা হাতে করতেন, কোনো রকম অভিযোগ শোনা যায়নি, অনুযোগ শোনা যায়নি।
আর মারা গেলেন কবে ডরথি? 83 বছর বয়সে, 84 বছর বয়সে মারা গেলেন, 84 ইয়ার্স। তার মানে যাকে আমরা বলি বাংলাতে ননদ, তাই তো, ননদ, স্বামীর বোনকে তো ননদই বলা হয়। তাহলে সেই ননদকে 44 বছর ধরে শয্যাশায়ী ননদের সেবা করেছেন মেরি হাচিনসন। 44 ইয়ার্স। কি ভাবছেন? তার স্বামী দুঃখ পাবে বলে তাই তাকে খুশি করার জন্য করেছিলেন? না 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 না, ভুল করছেন। ওয়াশওয়ার্থ 80 বছর বয়সে মারা যান। ওয়াশওয়ার্থের মৃত্যুর পরেও 4 বছর ডরথি জীবিত ছিলেন। সেই 4 বছরও একই রকম ভালোবাসা, আন্তরিকতা, বাৎসল্য নিয়ে ডরথিকে সেবা করে গেছেন মেরি হাচিনসন। হ্যাঁ, শুধু তাই নয়, ডরথির মৃত্যুর পরে তার দাদা ওয়াশওয়ার্থের কবরের ঠিক পাশে ডরথিকে সমাধিস্থ করে গেছেন মেরি হাচিনসন। ভালোবাসা কি ব্যাখ্যা করবেন এর? এখানে এক্স এর মান কি বসাবেন? আপনাদের ওপর ছেড়ে দিলাম। ভগবান আর ভালোবাসা দুটোই আসলে এক্স ফ্যাক্টর। সাঁতার কাটার সময় যেমন ধরে নিতে হয় ওপারে সত্যিই কোনো ভূখণ্ড আছে, হ্যাঁ, একটা আশ্রয়, একটা অবলম্বন আছে। এটা না ধরে নিতে পারলে, এটা বিশ্বাস না করতে পারলে কি বাঁচা যায়? ঠিক যেমন ধরুন আপনি সাঁতার কাটছেন, জলরাশি, চওড়া নদী, জল আর জল, জল আর জল, কিন্তু আপনি শুধু শুধু জলই ভাবেন, জলই দেখেন। যদি আপনার মননে, আপনার হৃদয়ে, আপনার মনে বিশ্বাস না থাকে যে না, ওপারে একটা ভূখণ্ড আছে, সাঁতার কাটতে 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 আমি সেই ভূখণ্ডে একদিনে পৌঁছে যাব, এই বিশ্বাস না থাকলে কি আপনি সাঁতার কাটতে পারবেন? আপনি তো ডুবে মরবেন। এখানেই হচ্ছে এক্স ফ্যাক্টর। এক্স এর মান আপনি কি বসাবেন, তাই তো? এবারে আসি, আমরা 250 বছর আগেকার একটি ভালোবাসার কথা বললাম, ওয়াশওয়ার্থ মেরি হাচিনসনের ভালোবাসা। এবার আমরা বর্তমান সময়ের ভালোবাসাতে আসি। মানে এই মুহূর্তে আমার সাম্প্রতিকতম প্রথম উপন্যাস, সেখান থেকে আমি একটি অংশ পড়ব। এটা এই সময়ের ঘটনা, এই সময়ের ঘটছে, যেমন আমি যেটা দেখছি বা জানি বা বুঝছি, সেই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একটু মন দিয়ে শুনবেন। তারপরে আমরা এই দুটো বিষয়ে বিশ্লেষণ করব, আপনাদের প্রশ্ন নেব। দুর্যোধন, সারনেমটা দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে, দেখিনি, একটু মনে হয় বণিক, যাই হোক। তো যাই হোক না কেন, স্বাগত জানাই আপনাকে। তো আমি পড়ছি আপনাদের জন্য, কারণ পড়াটা জরুরি অত্যন্ত, কারণ আপনারা বুঝতে পারবেন যে আজ ভ্যালেন্টাইন্স ডেতে দাঁড়িয়ে আমরা ঠিক কোথায় আছি, ভালোবাসার জগতে আমরা কতটা ভালোবাসাবাসীর মধ্যে আছি, কতটা একাকিত্বের মধ্যে আছি। আসুন আমরা একটু দেখে নিই, বুঝে নেওয়ার চেষ্টা করি। আর এই যে ঘটনাটি আমি পড়ব, একটি অংশ মাত্র, তাতে করে কিন্তু এটি একটি মাত্র একটি নারী পুরুষের জীবনের ঘটনা কিন্তু নয়, সেটা আপনারা পড়লেই বা শুনলেই বুঝতে পারবেন। সুদীপ্তার কথা মনে পড়ল। মাধ্যমিক শেষ হওয়ার পর হুইস্কির আসর, ওদের ফ্ল্যাটেই চুপি চুপি 4-5 জন বান্ধবী, সৃজাকেও বলেছিল,
রাজি হয়নি। আরে ইয়ার, আমরা কি থোড়াই প্রতিদিন খাচ্ছে? জাস্ট কিউরিওসিটি ডার্লিং। পৃথিবীর কোন জিনিসটা একই সঙ্গে এমন ঘৃণা আর ভালোবাসা পেয়েছে বলতো? বোতল, বুঝলি? বোতল পূজিত এবং ঘৃণিত, চরম বিতর্কিত। আগ্রহ যে হয়নি তা নয়, কিন্তু রাতে বাইরে থাকা অসম্ভব, অনুভূতি মিলত না। প্রস্তাবটা মন্দ নয়, অর্পিতাও ভুল কিছু বলেনি। যদি একটু হালকা হওয়া যায়, মন্দ কি? পাবি কোথায়? কাছাকাছি কোনো লিকার শপ নেই। সব তালে গোলে হরিবোল করে দিয়েছিস। এই অধমের পিতৃদেব আবগারি আধিকারিক মহাশয়া কি তাহাও বিস্মিত হইয়াছেন? আমার ওপর ছেড়ে দে। বেশ, কিন্তু খাবি কোথায়? জানাজানি হলে? সে পথও ভেবে রেখেছে। আমি তো প্রায় রাতে থেকে যাই। মামি তো ছাড়তেই চায় না। আজও থেকে যাব। সবাই ঘুমিয়ে গেলে তোর ঘরে ঢুকে পড়ব। এই ধর 1টা নাগাদ। দরজা ভেজিয়ে রাখিস, লক করিস না। গরমকাল, সব ঘরেই ফ্যান চলবে, কেউ টের পাবে না। রাজি? রাজি। বাবা মার ঘুম খুব গভীর, তাছাড়া আমার আবার রাতে গান শোনার অভ্যেস, সুবিধেই হবে। গ্রেট, ইউ আর এ জিনিয়াস বেবি। 1টার পরও যখন বাবা মার ঘরে আলো নিভল না, ধরেই নিয়েছিল চ্যাপ্টার ক্লোজড। অনিমেষ আর এদিক মারাবে না। কিছুতেই ঘুম আসছিল না। আধ খোলা জানালা, নদীর ছলাত, নীলাভ আলো, জগজ্জিৎ সিং। তবু ইচ্ছে করছিল শরৎ নিয়ে বসে। দক্ষিণের জানালায় জোর হাওয়া। মন খারাপ লাগলেও সামলে নিল। মদ তো অন্য একদিন খেলেই হলো। অনিও পালাচ্ছে না। শুয়ে পড়া যাক। ভলিউমটা কমিয়ে দিল। স্লিপ মোড অন করে দরজার দিকে এগোতেই, লক্ষ্মী মেয়ে, ভাগ্যিস দরজাটা খুলে রেখেছিস। অনি, তুই এত রাতে? চুপ, একদম কথা নয়। ঠোঁটের ওপর আঙুল রেখে এগিয়ে এলো ছায়াটা, পা টিপে টিপে। দরজাটা বন্ধ করেই গানটা বাড়িয়ে দিল। ফুল স্পিডে ফ্যান। গ্লাস আছে? ইস, এত লজ্জা কেন রে? আছে, জল খাওয়ার। হলেই হলো। লুকিয়ে মাল খাচ্ছি, তাও আবার তোর সঙ্গে। এটাই বড় প্রাপ্তি। গ্লাসে কি আসে যায়? ওটা তোর জন্য। আমি বোতল থেকেই মারব। চিয়ার্স। কত পেগ খেয়েছিল মনে নেই। জগজিৎ সিং আরো মধুর হয়ে উঠল। বাতাসটাও অশ্বারোহে। নাইট ল্যাম্পটাও নেচে উঠল। আচ্ছা হতে হতে এমনভাবে হারিয়ে গেল যে বিশ্বাস করা কঠিন। কে বলবে একটু আগেও অস্তিত্ব ছিল? অনির মুখেরও একই অবস্থা। কয়েকবার দুলে উঠে দপ। কখন যে ঢলে পড়েছে বুঝতে পারেনি। মদের প্রথম স্বাদ, তবে ব্ল্যাঙ্ক হয়ে যায়নি। অল্প হলেও হুঁশ ছিল, প্রদীপের শিখার মতো। কখনো বাড়ছিল, কখনো কম ছিল। চুবুকের ওপর হামাগুড়ি দেওয়া আঙুলগুলো নিম্নগামী হতে হতে যখন বুকের ওপর নেমে এলো, চিনতে না পারলেও অনুভব করতে সমস্যা হয়নি। টালমাটাল শ্বাস প্রশ্বাস, গাঢ় থেকে গাঢ়তার। ঠোঁটের উপরে ঠোঁট। বাইরে কি বৃষ্টি নেমেছে? এ কি, ব্রাটা খুলে গেল কেন? শিউরে ওঠা অস্বস্তি, কিন্তু ভালোও তো লাগছে। কার ছোঁয়া? ধর্ষকের না প্রেমিকের? আলোর না অন্ধকারের? প্যান্টিতে টান পড়তেই, অনি, এই অনি, আমায় ভালোবাসিস তো? ভালোবাসিস তো? ভালোবাসিস তো? ভালোবাসিস তো? ফিসফাস, ফিসফিস থেকে আর্তনাদ, আর্তনাদ থেকে আরতি, আরতি থেকে আবার ফিসফিস। তবু কোনো উত্তর নেই।
ঘনীভূত শ্বাসে শাপত, উরুসন্ধিতে আঙুলের লক্ষ্যভেদ, বুকের ওপর ঠোঁট, অরণ্যের গহীনে যে নদীটি ঘুমিয়েছিল সেও কি জেগে উঠেছে? একেই কি ভালোবাসা বলে? চটচটে, পেছিল, হয়তো তাই। অনি কোনো কথা বলছে না কেন? সৃজা কি চিৎকার করবে? নিজেকে ছাড়িয়ে নেবে? ধাক্কা দিয়ে ফেলে দেবে? সবাই যে জেনে যাবে, বাবা মা পাড়া প্রতিবেশী। গুরুজির বেলাতেও তো পারেনি। আহা আহ, এ কেমন যন্ত্রণা! কি যেন একটা ঢুকে পড়েছে সাপের মতো, সুদৃঢ়, শক্ত। অন্ধকারে এ কোন শেকড়? অনি কি তবে গাছ হয়ে যাচ্ছে? আহ অনি, আস্তে, আমার বুঝি লাগে না? তারপর শুধু বৃষ্টি আর বৃষ্টি। কতক্ষণ কেটেছিল মনে নেই। স্বপ্ন না বাস্তব, বাস্তব না স্বপ্ন, বুঝে উঠতে না উঠতেই ঘুম এসে ডেকে নিচ্ছিল। আঁকড়ে ধরা অবয়বটি কতটা দানব, কতটা দেবতা, ভাবার অবকাশ ছিল না। ন্যায় অন্যায়, ঠিক বেঠিকের সীমারেখা পেরিয়ে এমন একজন মানুষ যাকে অবলম্বন ভেবেই আঁকড়ে ধরা যায়। বাঁধন আলগা হতেই চমকে উঠল। অনি হাত সরিয়ে নিচ্ছে, কত অনায়াসে। এ কি, তুই চলে যাচ্ছিস? আর একটু থাক না রে, আর একবার শক্ত করে জড়িয়ে ধর আমাকে, প্লিজ। খেপেছিস? কটা বাজে হুঁশ আছে? একটু পরেই তোর বাবা মা উঠে পড়বে। আবার কবে আসবি অনি? এ মাসে আর হবে না। মানে কোথায় যাবি? ফোন করবি তো? ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? অলরেডি গট এ স্টেডি গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। নো ইমোশনাল ব্যাগেজ ইয়ার। টেক ইট অ্যাজ এ ফান। জাস্ট চিল, চিল, চিল বেবি। অনি এসব কি বলছে? নাকি ভুল শুনছে? হ্যাংওভারটা কি এখনো কাটেনি? ধ্বনি অক্ষর মেলে অতিকায় এক মণ্ড। তালগোল পাকানা অবয়বটি থেকে সত্য মিথ্যেকে আলাদা করার ক্ষমতা বোধহয় ঈশ্বরেরও নেই। ওই তো নীল রঙের টি শার্ট কি অবলীলায় বুক আর বাইসেপস ঢেকে ফেলল। ঊর্ধ্বমুখী অন্তর্বাসে ঘুমিয়ে পড়া লিঙ্গ, লিকুপারের জিন্স। এই ছেলেটাই কি ওকে একটু আগে? কে জানে। বুকের ভেতর একো নাগ্নিও গেড়ে। আবেগ পুড়তে পুড়তে যে ধ্বংসস্তূপটির জন্ম হচ্ছে, তার কি কোনো নাম আছে? চোখ এমন ভিজে কেন? আগুনও কি ভেজায়? কত কিছুই তো বলার ছিল। অভিমান, রাগ, যন্ত্রণা। গালিগালাজ করবে, বাবা মাকে বলে দেবে, আঁচড়ে কামড়ে রক্তারক্তি করলেও, এমনকি জোড়া পায়ের লাথি বসিয়ে দিলেও। কি আশ্চর্য! শুধু এক মুঠো খড়কুটোই রয়ে গেল। তুমুল বৃষ্টির পর জানালার কাঁচে যেমন মরা মাছিটির শরীর আটকে থাকে। কি এই সময়ের মনে হচ্ছে তো? এটা নিশ্চয়ই 250 বছর আগেকার ঘটনা নয়। যারা শুনলেন মন দিয়ে তারা উপলব্ধি করতে পারছেন এটা এই সময়েরই কোনো একটি ভালোবাসার গল্প। এখন একে ভালোবাসা বলবেন না যৌনতা বলবেন, সেটা আপনাদের উপর, কিন্তু এটা বাস্তব ঘটছে। কিন্তু যদি এখন আপনাদের বলি, প্রশ্ন করি যে এমন ঘটনা, এই যে ঘটনাটা ঘটলো এখানে অনি এবং সৃজার মধ্যে, অনিমেষ এবং সৃজার মধ্যে, এরপরে কি হলো কতটা কি এখানে আমি বলছি না, আমি একটু অংশ মাত্র পড়লাম। এটা 451-52 পৃষ্ঠার উপন্যাস। কিন্তু এমন ঘটনা যে শুধু এখনই ঘটছে তা কিন্তু বলা যায় না ভালোবাসার জগতে। এমন ঘটনা, এই জাতীয় ঘটনা, যৌনতার ঘটনা, উদ্দাম যৌনতার ঘটনা মহাভারতেও আমরা পাই। এবং সব ক্ষেত্রেই যে কমিটমেন্ট ছিল তেমনও নয়।
শুধু তাই নয়, রোমান সভ্যতার শেষের দিকে আমরা যদি দেখি, পড়াশোনা করি, দেখব সেখানে ব্যভিচার, যৌনাচার, এমনকি যাকে বলা হয় দলবদ্ধ যৌনতা, যাকে ইংরেজিতে গ্যাংব্যাং বলা হয়, এবং পেডোফিলিয়া, শিশুকাম এমন পর্যায়ে চলে গিয়েছিল যাকে চরম একটা, যেটা এখনকার মানুষ, এখনকার মানে অনেক ঘটনাবলীও তার কাছে ম্লান হয়ে যাবে। আগে হ্যাঁ, রোমান সভ্যতায় এমন ঘটেছিল, তথ্য আছে, এ নিয়ে লেখালেখির ইচ্ছেও আছে। তো এই কারণেই রোমান সভ্যতার যে এরকম একটা, আপনারা যদি একে নৈতিক অবক্ষয় বলেন, যদিও নীতিবোধ নিয়ে খুব রিলেটিভ একটা আপেক্ষিক শব্দ, আমি আপনার এই প্রচলিত পরিভাষাটি ব্যবহার করছি বুঝতে সুবিধার জন্য। এটা যদি আপনি বেলেল্লাপনা বলেন বা নৈতিক অধঃপতন বলেন, চরম নৈতিক অধঃপতন বলেন, বা যাকে বলা হয় সংযমহীনতা, চরম মানে সংযমের কোনো রকম ঘটনাই তখন ছিল না, পুরোটাই একটা উদ্দাম যৌন কামনা একটা জায়গায় চলে গিয়েছিল রোমান সভ্যতা। নরনারী নাগরিকরা তারা মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে কোনো হলে মিলিত হতো এবং সেখানে কে কার স্বামী, কে কার স্ত্রী, তেমনও বিষয় কোনো মানে বাধা বিপত্তি ছিল না, এমন পর্যায়ে চলে গিয়েছিল। কাপল সোয়াপিংয়ের ঘটনা ইদানিংকালে আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকের কাছে এটা অত্যাধুনিক ঘটনা বলে মনে হবে, কিন্তু মোটেই তা নয়। রোমান সভ্যতাতে শেষের দিকে এরকম ঘটনা অনেক ঘটেছিল, ঘটতই, প্রায়শই ঘটতো, এবং সেটা তারা এনজয় করার জন্য করতো। এই কারণেই কিন্তু রোমান সভ্যতাতে কেন খ্রিস্টান হয়ে গেল জানেন তো? ওই যে অত্যধিক উদ্দামতার পরে, অত্যধিক স্বাধীনতার পরে, অত্যধিক যৌনাচারের পরে কি আসে বলুন তো? বা অত্যধিক কোট আনকোট প্রগতিশীলতার পরে কি আসে বলুন তো? পিউরিটানিজম আসে, অর্থাৎ রক্ষণশীলতা আসে। এটা স্বাভাবিক, ইতিহাসের দিকে তাকালেই আমরা বুঝতে পারি। আর এই কারণেই রক্ষণশীলতা, অর্থাৎ নিজেকে বাঁধা, কঠোর অনুশাসনে বাঁধার তাগিদ থেকেই রোমে খ্রিশ্চানিটির প্রসার ঘটতে শুরু করলো আগে, হ্যাঁ। এবং তারপরে মিলান এডিক্টের মাধ্যমে, কনস্ট্যান্টাইন 413 এডিতের সম্ভবত, হ্যাঁ, কনস্ট্যান্টাইন মিলান এডিক্টের মাধ্যমে সমগ্র রোমে অফিসিয়ালি খ্রিশ্চানিটি ঘোষণা করলেন। রোম সাম্রাজ্যকে কিন্তু যুদ্ধ করে খ্রিশ্চান বানাতে হয়নি। সেখানে রোমের সম্রাট কনস্ট্যান্টাইন স্বয়ং এর প্রতি আকৃষ্ট হন, খ্রিশ্চানিটির প্রতি আকৃষ্ট হন, এবং মনে করেন এই যে চরম মানে তথাকথিত প্রগতিশীলতা চলছে, সংযমহীনতার নিদর্শন স্থাপিত হচ্ছে, কোনো বাঁধন নেই, সংযম নেই, নীতিবোধ নেই, অনুশাসন নেই যৌন জীবনে, এইটাকে বাঁধতেই, এটাকে রোখার জন্যই তার কাছে মনে হয়েছিল, সমসাময়িক খ্রিস্টানরা জানেন রোমান ক্যাথলিক কতটা গোঁড়া ছিল, হ্যাঁ। এখন আপনারা খ্রিস্টান বলতে যেটা বলছেন, রোমান ক্যাথলিক খ্রিস্টানিটি, এখন তো খ্রিস্টান ইউরোপে খ্রিস্টান নেই বললেই চলে, কেউ চার্চেও যান না, সবাই এখন নিজেদের নন রিলিজিয়াস বলে মনে করেন। ওই যে প্রগতিশীলতার চরম জায়গায় আমরা পৌঁছে গেছি আরও একবার, একই রকমভাবে যেটা রোম পৌঁছে গিয়েছিল, তারপর রোমে খ্রিশ্চানিটি এলো, হ্যাঁ। চরম রক্ষণশীলতা, যেটাকে আমরা বলি মধ্যযুগের সূত্রপাত হলো। তাহলে রোম কিন্তু বহুত্ববাদী ছিল, গ্রিকরাও কিন্তু বহুত্ববাদী ছিল, এবং তারা পৌত্তলিক ছিল, তারা আমাদের মতোই মানে পলিথিস্ট ছিল, জানেন নিশ্চয়। তো তারপরেই চলে এলো একেশ্বরবাদ, অর্থাৎ গোঁড়া একটি ধর্ম, খ্রিশ্চানিটি চলে এলো সেই সময় রোমে। চরম স্বাধীনতার পরে, উচ্ছৃঙ্খলতার পরে কঠোর সংযম। কি বুঝলেন আমরা কোন দিকে যাচ্ছি? আমি বর্তমানকালে যে সমাজকে আমি যেভাবে পর্যবেক্ষণ করি, আমার বারবার মনে হয়েছে যে এই রোমই আবার ফিরে আসছে, অর্থাৎ যেটাকে বলে কালের বিবর্তন, ওই কালচক্রটা ঘুরছে। তাহলে আমরা এবার আগামীতে কোন দিকে যাব? সে উপন্যাসে সে অভিমুখও আমি বলেছি, নিঃসংকোচে বলেছি, চরিত্রের মাধ্যমে বলেছি। আপনারা অনেকেই বইটি নিয়েছেন, পড়ছেন,
প্রতিক্রিয়া জানাবেন, অপেক্ষায় আছি, পড়তে সময় লাগবে। তো যাই হোক, এবারে আপনারা প্রশ্ন নিতে পারেন। আমি দুটো ঘটনায় মানে দুটো এপিসোড বললাম, মেরি হাচনিসনের ভালোবাসা আর এদিকে আমার এই সময়কার অনিমেষের ভালোবাসা। আপনারা শুনলেন ঘটনা, যে কাহিনীটি পড়লাম, উপন্যাস থেকে পড়লাম আপনাদের জন্য। এবারে আপনারা যদি প্রশ্ন করেন আমার সুবিধে হয়, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সাথে আমার কথোপকথন হবে। প্রসেনজিৎ কুণ্ডু বলছেন দারুণ, এই পর্যন্তই। আমি কিন্তু কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, যদিও আমি বলেছি যে আমার ফেসবুকের পেজের রিচ নেই, ওরা জানিয়ে দিয়েছে যে রেস্ট্রিক্টেড করা আছে, তার ফলে অনেক কম মানুষ দেখছেন ইদানিংকালে আমার লাইভ। তাতে কিছু যায় আসে না, কিছু মানুষকে ভাবাতে পারলেই যথেষ্ট, তারাই তাদের ভাবনাকে ছড়িয়ে দেন চেতনে অবচেতনে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তো তাহলে একজন প্রশ্ন করেছিলেন, হ্যাঁ ভালোবাসা কি? এবার দেখুন, সহজেই বুঝতে পারবেন, ভালোবাসা কিন্তু আসলে মানুষের আবিষ্কার, প্রকৃতির নয়। যেমন ঈশ্বর মানুষের তৈরি, প্রকৃতির নয়। অর্থাৎ ভালোবাসা, হ্যাঁ কনস্টান্টিনোপল সে নামেই হয়েছে। তো যাই হোক, তো হ্যাঁ একটুখানি ভাবুন, বুঝতে পারবেন। ভালোবাসা, এই যে আমরা যেটাকে ভালোবাসা বলে দাবি করি বা বলি, আমরা বিশ্বাস করি যে একজন কাপল যখন পরস্পরকে ভালোবাসবে তো তখন তারা পরস্পরের প্রতি কমিটেড থাকবে, অন্য নারী বা পুরুষের প্রতি আসক্ত হবে না, বা হলেও তাকে দমন করা উচিত, কারণ সে লয়াল থাকবে, যাকে বলা হয় ফিডেলিটি। এটাই তো ভালোবাসা বলে আমরা জানি, যেটা বিয়ের মাধ্যমে একটা অফিসিয়াল রূপ পায়। এই বিয়ে ব্যাপারটাও তো মানুষের তৈরি, তাই নয় কি? আগে তো ছিল না। কিন্তু এই বিষয়টি কতটা স্বাভাবিক এবং কতটা নারী মনস্তত্ত্ব এবং পুরুষ মনস্তত্ত্ব যে কতটা ভিন্ন, সেটা আপনারা যদি একটু ভালো করে বুঝতে চান, তবে আমি একটা বই পড়েছিলাম অনেক আগে, প্রায় তো 20 বছর হয়ে না হলেও ওই রকম 15 বছর তো হবেই। তো জন গ্রের লেখা মেন আর ফ্রম দ্য মার্স, উইমেন আর ফ্রম দ্য ভেনাস। অর্থাৎ পুরুষরা মার্স গ্রহের মানে মঙ্গল গ্রহ থেকে, আর নারীরা ভেনাস বা শুক্র গ্রহ থেকে, মানে চারিত্রিক বৈশিষ্ট্যটাকে এভাবে প্রতীকী বলা হয়েছে। মার্স হলো রোমান গড অফ ওয়ার, অর্থাৎ রোমানদের যুদ্ধের দেবতা। অর্থাৎ পুরুষের মধ্যে অ্যাগ্রেশনটা বেশি। আর উইমেন আর ফ্রম দ্য ভেনাস, ভেনাস হলো প্রেমের দেবী, রোমানদের প্রেমের দেবী। তাহলে নারীর মধ্যে আবেগ, ভালোবাসাটা মনস্তত্ত্বে দেখা যাচ্ছে, সেটা অনেক বেশি। তাহলে একদিকে মার্স, একদিকে ভেনাস, কি করে মিলবে বলুন তো? তার মানে কি হবে? অবধারিতভাবে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কে কতটা অ্যাডজাস্ট করবে সেটা এক্সের মানের ওপর নির্ভর করবে, তাই নয় কি? এক্সের মান, ওই যে এক্স ফ্যাক্টর, প্রথমেই কবিতা দিয়ে শুরু করেছি। তাহলে এই যে ওয়ারশতের জীবনে মেরি হাচিনসন যেভাবে অ্যাডজাস্ট করেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই অ্যাডজাস্টমেন্ট আমরা এখন দেখতে পাই না। পাওয়াটা সম্ভবও নয়, হয়তো যুগের সঙ্গে সঙ্গে তো বদলায়, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু সত্যি রয়ে গেছে। কি? যদি অ্যাডজাস্ট আপনি না করেন, তাহলে নারী পুরুষের ভালোবাসা, পরস্পরের প্রতি কমিটমেন্ট, এটা চালিয়ে যাওয়া অসম্ভব। বিজ্ঞান তো তাই বলছে, অসম্ভব। অ্যাডজাস্ট করতেই হবে, এবং এই অ্যাডজাস্টটাই একটা সময় একজনের পক্ষে স্যাক্রিফাইস হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যেমন মেরি হাচনিসনের পক্ষে সেটা শুধু অ্যাডজাস্টমেন্টই বলবো না, এটা স্যাক্রিফাইস। তাই সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে,
ভালোবাসা বাঁচিয়ে রাখতে গেলে শুধু অ্যাডজাস্ট করলেই হয় না, অনেক সময় স্যাক্রিফাইসও করতে হয়। সেটা হাচিনসনের জীবনী থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে হাচিনসন কি কোনো আর্থিক লাভ বা এ ধরনের কোনো জাগতিক কারণে কি তিনি তার ভালোবাসা অব্যাহত রেখেছিলেন ওয়ারশতের প্রতি, তার ননদের প্রতি? নিশ্চয়ই না। তাহলে কেন? ওই যে ভগবান, ভালোবাসা এবং ভগবান যদি একাকার হয়ে যায় তবে এরকম একটি ঘটনা ঘটানো সম্ভব। ভালোবাসা এবং ভগবান যদি একাকার হয়ে যায় তখনই এটা ঘটানো সম্ভব। তাহলে এবারে ভাবুন, আদিম যুগের কথা ভাবুন। আদিম যুগে প্রিমিটিভ কমিউনিজম যেটাকে আমরা বলছি, মর্গ্যানের অ্যানসেন্স সোসাইটি যদি কেউ পড়ে থাকেন, এই বইটি কিন্তু সমাজকে, আর্থসামাজিক পরিস্থিতিকে বোঝবার জন্য অনিবার্য একটি বই, অ্যানসেন্স সোসাইটি, মর্গ্যানের লেখা। তো সেখানে দেখবেন শুধু ওটা মানে এটা বোঝার জন্য যে মর্গ্যান পড়তে হবে সেটা নয়, যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য বললাম। তো সেখানে দেখবেন নারী পুরুষের যৌনতা কিন্তু ভাই বোনের মধ্যেও ঘটত। প্রথম দিকের কথা বলছি, যখন মানুষ অরণ্যচারী ছিল, অরণ্যে থাকত, তখন তো যৌনতা ভাই বোনের মধ্যেও ঘটত। তার মানে কি হলো? সেটা কি ভালোবাসা বলতে আমরা যেটা এখন সভ্য মানুষ বুঝি, এটা কি তাই? নিশ্চয়ই না। অর্থাৎ যৌন আকর্ষণ। প্রকৃতি কিন্তু ভালোবাসা বোঝে না। ভালোবাসাটা মানুষ আবিষ্কার করেছে, আবিষ্কার না করে বলবো আমরা তৈরি করেছি সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য। তবে আরও বেশি শৃঙ্খলার বজায় রাখার জন্য কিন্তু বিয়ে ব্যাপারটা এসেছে, যেটা পরিবারকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে দেখে। এবং এই কারণেই কিন্তু ধর্মের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কারণ বিজ্ঞান দিয়ে যদি আপনি ব্যাপারটাকে দেখেন, শুধুই বিজ্ঞান দিয়ে, যদি সেখানে বিশ্বাস না থাকে, অবলম্বন না থাকে, আশ্রয় না থাকে, তাহলে একটি নারী পুরুষ শারীরিক সম্পর্কের জন্য একটি নারী এবং পুরুষই যথেষ্ট। সে ভাই বোন হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু সেটাকে কেন নিষিদ্ধ করা হলো? অবশ্যই প্রথম দিকে দেখা, অনেক পরে মানুষ বুঝেছিল যে জিন, তাদের মধ্যে সন্তান হলে জিনগত বিকৃতি দেখা দিতে পারে, যেটাকে, যার ফলে আমরা এটাকে বলি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, যেটাকে বলা হয়। এবং এই ব্যাপারটাকে বলা হয় কনস্যাঙ্গুইনিটি, অর্থাৎ নিজের রক্তের সম্পর্কের মধ্যে বিয়েকে, ম্যারেজকে বলা হয় কনস্যাঙ্গুইনিটি, যার ফলে কিন্তু জিনগত ত্রুটি দেখা দিতে পারে। তো এই কারণ থেকেই কি শুধু এটা বন্ধ হয়েছিল পরবর্তীকালে? না, কারণ এই কনস্যাঙ্গুইনিটি কিন্তু এখনও ইসলামে যারা প্র্যাকটিস করেন, সব দেশে নয় কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিন্তু এই কনস্যাঙ্গুইনিটি মানে কাজন ম্যারেজ যেটাকে বলা হয় বিশেষ করে, এখনও প্রচলিত আছে। যেটা আমাদের দেশে, ভারতবর্ষ বা বাংলাদেশে অনেকটাই কম, কিন্তু সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে এখনও প্রচলিত, উল্লেখযোগ্য। পাকিস্তানেও বেশ ভালো সংখ্যক দেখা যায়। তাহলে কেন এটা আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে নিষিদ্ধ হলো? অবশ্যই তার কারণ মূলত নৈতিকতা। কারণ বিজ্ঞান যেখানে এসে পৌঁছে গেছে, এখন তো প্রেগন্যান্সি আটকানোর জন্য, ঠিক আছে, সন্তান বিকলাঙ্গ হতে পারে, কোনো সন্দেহই নেই, অনেক রোগে ভুগতে পারে, কিন্তু এখন তো গর্ভনিরোধক এসে গেছে, এখন তো অনেক রকম পদ্ধতি আছে। তাহলে এখানে নারী পুরুষ যদি হয়, সেখানে বিজ্ঞান কোন চুক্তিতে বাধা দিচ্ছে বলুন তো? বিজ্ঞান কি বাধা দিচ্ছে? দিচ্ছে না। বরঞ্চ আমরা যত বিজ্ঞানের দিকে এগোচ্ছি, মানে এই যে তথাকথিত বিজ্ঞান যেটা আমাদেরকে এখন গ্রাস করছে, তত বেশি করে তো আমরা আরও উচ্ছৃঙ্খল হচ্ছে, যদি মাফ করবে, যেটাকে প্রগতিশীলতা বলা হচ্ছে, আমরা প্রগতিশীল হচ্ছে, তাই তো? কারণ এতে সাথে কোনো বাধা নেই। কি বাধা আছে? একজনের প্রেমিকা আছে, একজনের প্রেমিক আছে, সে আরেকজনের জন্য কিছুক্ষণের জন্য মিলিত হলো,
তারও ভালো লাগলো, তারও ভালো লাগলো কিছুক্ষণের জন্য, সেটা নিয়ে আবার কি করার আছে? কোনো সমস্যাই নেই। এরকম একটা দৃষ্টিভঙ্গি লালন করলেই তো মিটে যায় না? কিন্তু তা সত্ত্বেও কেন আমরা অনেক সময় পারি না? কষ্ট হয়, পজিটিভনেস চলে আসে, এক্সপেকটেশন থাকে, এটা স্বাভাবিক, যেটা ভালোবাসলে হয়ে থাকে, তাই তো? তো এর পিছনে বিজ্ঞান কি কাজ করে? কি বিজ্ঞান কাজ করে? এর পিছনে কাজ করে কমিটমেন্ট, বিশ্বাস, এক্সপেকটেশন, যেটা আমাদের মনের উপর নির্ভর করে, যেটা মন ভিত্তিক, এটা মানসিক, এবং যেটা বিশ্বাস, যার সঙ্গে নৈতিকতার যোগাযোগ আছে। এবং এই নৈতিকতা যে ধর্মের সঙ্গেও যুক্ত অনেকটাই, পুরোটা না হলেও, সেটাকে আমরা অস্বীকার করতে পারি। নীতিবোধ যে কথা, এথিক্সের সঙ্গে রিলিজনের, ধর্মের একটা অবিচ্ছেদ্য যোগাযোগ আছে। কারণ বিজ্ঞান তো এথিক্স বোঝে না। বিজ্ঞান বোঝে যেটাকে আপনারা জানেন যে হরমোনের একটা খেলা, এবং সেখানে একটা নারী পুরুষ মিলিত হচ্ছে, ইজাকুলেশন হচ্ছে, অর্গাজম হচ্ছে, বিশেষ বিশেষ হরমোনের ক্ষরণ হচ্ছে, তাই তো? এই সমস্ত কিছু। কিন্তু ভালোবাসা তাহলে কি? ভালোবাসা কিন্তু আসলে একটা সংস্কার, এবং বর্তমানে কারো কারো কাছে কুসংস্কার। হ্যাঁ, ঈশ্বর যেমন একটা আমাদের সংস্কার, বা কারো কারো কাছে একটা পরম পিতা, পরমেশ্বর, এটা বিশ্বাস, যাকে আঁকড়ে ধরে বাঁচতে হয়। কিন্তু যারা মন্দির পেরোনোর সময় কপালে হাত তোলেন, সে সময় পরম পিতা, পরম ব্রহ্ম বলে হাত তোলেন না, সংস্কারের বসে হাতটা চলে যায়, তাই না? সংস্কার, তাহলে দুটোর একটা মেলবন্ধন। ভালোবাসাও কিন্তু একটা সংস্কার আগে, হ্যাঁ, আমার বিশ্লেষণ। কারণ মানুষ এটাকে ভেবে নিয়েছে, এটা প্রকৃতিতে কিন্তু ছিল না। জন্তু জানোয়ারের মধ্যেও কিন্তু ভালোবাসা বলতে ওই একজনের সঙ্গেই একটা গরু বা গরুর ষাঁড়, তার সঙ্গেই সারা জীবন কাটিয়ে দেবে, এমন কোনো অঙ্গীকার কোনো ষাঁড় এবং গরুকে, মানে গাভীকে করতে দেখেছেন? দেখেননি। হরিণ হরিণীকে করতে দেখেছেন? দেখেননি। বাঘ বাঘিনীকে করতে দেখেছেন? দেখেননি। তাহলে ভালোবাসা কিন্তু আসলে প্রকৃতিতে বা প্রাকৃতিক নয়, যেটা আমরা করেছি। ও সেখানেও ভালোবাসা আছে, অবশ্যই প্রকৃতিতেও আছে। আমরা এরকম ঘটনাও দেখেছি যে একটি ছাগল বা হরিণ শিশুকে চিতাবাঘ আশ্রয় দিয়েছে, তাকে মানুষ করছে, বা বেড়ালের বাচ্চাকে কুকুর মানুষ করছে, এরকমও তো দেখা গেছে। আমরা বিরল হলেও দেখা যায়, তাই তো? দেখা যায়। কিন্তু সেটা তো নারী পুরুষের ভালোবাসা, ওই যে চাঁদ, মানে মোহব্বত একসে হতা হয় হাজারো সে নেই, এরম যে ব্যাপার ট্যাপার আছে। হ্যাঁ, সিতারো কি কি একটা ছোটবেলায় শুনেছিলাম, চাঁদনি চাঁদ সে হতি হ্যায়, সিতারো সে নেই, মোহব্বত একসে হতি হ্যায় হাজারো সে নেই, এইরকম ব্যাপার। কিন্তু এখন কি একজনই আছে, একজনের সঙ্গেই হয়? হয় না। জন্তু জানোয়ারের মধ্যে তো হয় না, কারণ যাদের তো শুধু যৌন মিলন আছে। খেয়াল করে দেখবেন সমস্যাটা কি বলুন তো, মূল গলদটা কিন্তু অন্যত্র। ভালোবাসার সঙ্গে যৌনতার একটা যোগাযোগ আছে অবশ্যই, কিন্তু সবসময় সেটাই একমাত্র সত্য তাও নয়। কিন্তু এই যে মেরি হ্যাচিনসনের যে ভালোবাসা ওয়াটসওয়ার্থের প্রতি, সেটা কি যৌনতা? না। কি যৌনতা ছিল? সেবা করতে করতেই জীবন গেছে। ওয়াটসওয়ার্থকে তো কাছেই পাননি সেভাবে। আর কি বলবেন এটাকে? যৌনতা না। তাহলে যৌনতা দিয়ে, সেক্সুয়ালিটি দিয়ে কিন্তু ভালোবাসাকে ব্যাখ্যা করা, বর্ণনা করা যায় না, অসম্ভব। এ ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ, ভালোবাসার মধ্যে যৌনতা আছে, কিন্তু যৌনতা মানেই ভালোবাসা নয়। এই যে আমরা অনিমেষ এবং সৃজার যে কাহিনীটা পড়লাম, আমি পড়ে শোনালাম চক্রবুহের দিনরাত্রি থেকে, তো সেখানে যৌনতা ছিল অবশ্যই অনিমেষের দিক থেকে। সৃজার দিক থেকে কি ছিল সেটা বুঝতেই পাচ্ছেন তার প্রতিক্রিয়া দেখে। কিন্তু দুজনের ভালোবাসা তো একসঙ্গে জাগে না, সমস্যা এখানেই। এবং দুজনের ভালোবাসা কিন্তু একসঙ্গে শেষও হয় না, সমস্যা এখানেই। কখনো কখনো দুজনের ভালোবাসা একসঙ্গে জাগে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ক্ষেত্রেই জাগে, বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেক্ষেত্রে দুজনেরই হয়তো ভালোবাসা জাগলো প্রায় একই সময়ে, বা একদিন দুদিনের ব্যবধানে, বা এক মাসের ব্যবধানে, বা 2 মাসের ব্যবধানে। কিন্তু ভালোবাসা শেষ কিন্তু একসঙ্গে হয় না,
সমস্যাটা এখানেই, তখন আরেকজনকে টেনে নিয়ে যেতে হয় বা অ্যাডজাস্ট করতে হয় বা স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু কেন এটা হয়? শেষ হয় কেন ভালোবাসা? জন্তু জানোয়ারদের ক্ষেত্রে ভালোবাসা নেই, শুরুও হয় না, শেষও হয় না, অতএব প্রশ্নই আসে না। তবে একটা ঘটনা আপনাদের বলে দিই, আপনারা হয়তো জানেন না। আমার ঢেউ বলে একটা গল্পের বই আছে, যেটা আমার দ্বিতীয় গল্পের বই, যেটি পাওয়া যায় না, অনেক আগেই শেষ হয়ে গেছে। সেখানে আমি একটি বৈজ্ঞানিক সত্যকে ব্যবহার করে একটি গল্প লিখেছিলাম। সেটা হলো নীলতিমি, ব্লু হোয়েল। নীলতিমি বা ব্লু হোয়েল স্তন্যপায়ীদের মধ্যে, বা শুধু স্তন্যপায়ী নয়, সমগ্র জীবজগতের মধ্যেই ব্লু হোয়েলই একমাত্র প্রাণী যে শুধু একজন পার্টনারের সঙ্গেই শারীরিকভাবে মিলিত হয়। হ্যাঁ, মাত্র একজন। এই জন্য ব্লু হোয়েলকে মোনোগ্যামাস বলা হয়। ধরুন কোনো একটা ব্লু হোয়েল, তার পার্টনার আছে, তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয় বা তার সন্তান সে ধারণ করে। এবার কাপলের মধ্যে একটিকে শিকারীরা মেরে ফেললো বা মৃত্যু হলো কোনো কারণে। বাকি জীবন কিন্তু যে বেঁচে থাকলো, সে নারী তিমি হতে পারে বা পুরুষ তিমি হতে পারে, সে কিন্তু আর কখনো কারো সঙ্গে মিলিত হয় না, একাই কাটিয়ে দেয় আজীবন, মানে আমৃত্যু। হ্যাঁ, এটা প্রমাণিত। ব্লু হোয়েল মোনোগ্যামাস। কিন্তু মানুষ, ব্লু হোয়েল জিনগতভাবেই মোনোগ্যামাস। পলিগ্যামাস ব্লু হোয়েল পাওয়া যায়নি পৃথিবীতে। কিন্তু মানুষ আসলে কিন্তু পলিগ্যামাস। অন্য জন্তু জানোয়ারের মতোই, কুকুর মতো, গরু কুকুর সবার মতোই পলিগ্যামাস, মানে বহুগামী। তাকে আটকানোর জন্য, মানে ওই যে শৃঙ্খল থেকে কিন্তু শৃঙ্খলা এসছে, মনে রাখবেন। ভালোবাসাও কিন্তু একটা শৃঙ্খল, এটা মানুষ ভালোবেসে গ্রহণ করে, পরবর্তীকালে সেটা শৃঙ্খলাটা শৃঙ্খল হয়ে যায় অনেকের কাছে, তাই তো। কেউ কেউ ত্যাগ করে, কেউ কেউ অ্যাডজাস্ট করে। বিয়েটাও তাই। কিন্তু সমাজের এই যে বহুগামী বিষয়টা যদি অ্যালাউ করা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। তাই বিবাহের মাধ্যমে একটি স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করেছিল আমাদের পূর্বপুরুষরা, এবং পরিবারের সৃষ্টি করে একটা শৃঙ্খলা, একটা দায়িত্বের মধ্যে পুরুষকে বেঁধে ফেলা, নারীকে বেঁধে ফেলে বাকি জীবন কাটিয়ে দেওয়ার একটা প্রকরণ পদ্ধতি কিন্তু আমাদের পূর্বপুরুষরা বের করেছিল, যেটা প্রকৃতিতে কিন্তু নেই সেই অর্থে। কিন্তু এই সমস্যাটার মূল কোথায়? প্লেজার সেক্স। আচ্ছা, পুলক দাশগুপ্ত কি প্রশ্ন করেছেন, আমাদের জীবনে যতটা ভালোবাসার প্রয়োজনীয়তা ততটাই গডের দরকার? বাহ, ভালো প্রশ্ন করেছেন। আমি আমার মাথায় থাকলো প্রশ্নটা, আমি ব্যাখ্যা করছি অবশ্যই। খুব সুন্দর প্রশ্ন পুলক দাশগুপ্ত, আমি আসছি তোমার প্রশ্নে। তো আমি আসছিলাম যে মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ প্লেজার সেক্স, আবার অপরদিকে যত রকম সমস্যা, খুনোখুনিও অনেক ক্ষেত্রে, যন্ত্রণা, আঘাত, প্রত্যাঘাত, প্রতিশোধ, তার মূলেও কিন্তু প্লেজার সেক্স। সেটা কি? অন্যান্য জন্তু জানোয়ার দেখবেন, কুকুর বলুন, গরু বলুন, যেই বলুন না, যে জন্তুই বলুন না কেন, যে প্রাণীই বলুন না কেন, একটা নির্দিষ্ট সময়ে বা সিজনে তারা শারীরিক সম্পর্ক করে বা যৌন মিলন করে। কুকুর দেখবেন, আমরা বলা হয় আশ্বিন মাসে বা এরকম আশ্বিন মাসের কুকুর, মানে আপনারা জানেন সেটা। অর্থাৎ তারা যখন তখন ইচ্ছে করলেই এই সব প্রাণীরা যৌন মিলন করতে পারে না, কারণ প্রকৃতি তাদের যৌন মিলন বা যে ব্যবস্থাটা রেখেছে সেটা নেহাতি সন্তান উৎপাদনের জন্য, অর্থাৎ প্রোডাক্টিভ সেক্সের জন্য, যা প্রডিউস করে। হ্যাঁ, এই কারণে দেখবেন ধর্মকে, আমাদের ধর্মে, সেটা খ্রিস্টানিটি বলুন, ইসলাম বলুন, কিন্তু এই সেক্সটাকে কিন্তু মানে অনেক ক্ষেত্রেই প্রোডাক্টিভ সেক্স হিসেবেই দেখা হয়েছে, মানে প্লেজারের জন্য সেক্সটাকে। পরবর্তীকালে অবশ্য আস্তে আস্তে লিবারালাইজেশন এসেছে,
তো এটা অনেকেই কারণে দেখবেন ব্রহ্মচারী যারা, মানে খ্রিশ্চানিটির মধ্যেও আছে ব্রহ্মচারী, যেটা ইসলাম অবশ্য সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গেই বাদ দিয়েছে। তাই ইসলামে যারা মৌলবী হন, আলেম হন, তাদের কিন্তু বিবাহ করতে বাধা নেই, যৌন সম্পর্কে বাধা নেই, কিন্তু খ্রিশ্চানিটিতে কিন্তু বাধা আছে। হিন্দু ধর্মেও দেখবেন যারা সন্ন্যাস গ্রহণ করেন, বিবেকানন্দের মতো যেমন ধরুন যারা কৌপিন ধারণ করেন, তাদের কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হয়। অর্থাৎ যেহেতু প্রোডাকশনের প্রশ্ন নেই, বিয়ে যেহেতু হচ্ছে না, অতএব যৌনতারও দরকার নেই, কারণ যৌনতা প্রোডাক্টিভ। এরকম একটা কনসেপ্ট কিন্তু এখানে কাজ করেছে কাজ, অস্বীকার করে লাভ নেই। পাশাপাশি অবশ্যই নিজেকে সংযম করা, নিজেকে ইচ্ছাসাধন করা, ত্যাগ করা, এই ব্যাপারটাও এসেছে। কিন্তু ইসলাম ধর্মে কিন্তু তেমনটা নেই। কেন নেই, কি কারণে নেই, সেটা অন্য বিষয়। অনেকে বলেন যে ইসলাম প্রকৃতির বিরুদ্ধে যেতে চায়নি, কারণ যৌনতা একটা প্রাকৃতিক ব্যাপার, মানে যেটাকে অবদমন না করাই উচিত, তাতে করলে বিকৃতি আসতে পারে। এই কারণেই তারা তাদের ক্ষেত্রে যারা ধর্ম পালন করছেন বা যারা মানে আলেম বলুন, হুজুর বলুন, তাদের ক্ষেত্রে বিবাহকে নিষিদ্ধ ইসলাম করেনি। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি মূল প্রসঙ্গে আসি। এবার দেখুন মানুষ কিন্তু কি করছে। মানুষ যৌনতা নিছক সন্তান উৎপাদনের জন্য করছে না। সভ্যতা যত এগোচ্ছে তত বরং মানুষ যৌনতার প্রতি আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা কি জন্য? সন্তান উৎপাদনের জন্য না। মানুষ একটা সময় যত বেশি যৌনতা করত, মানে শারীরিক সম্পর্ক করত, তখন তো পরিবার যৌথ পরিবার ছিল। দেখবেন রাতের বেলা স্বামী স্ত্রী অনেক লুকিয়ে চড়িয়ে, বাবা মা শ্বশুর শাশুড়ি ঘুমোলো কি না, আত্মীয় স্বজন ঘুমোলো কি না, খোকা জেগে আছে কি না, মানে কত রকমের সমস্যার মধ্যে তারা কচিত কদাচিৎ হয়তো শারীরিক সম্পর্ক করার সুযোগ পেত। এখনকার মতো ফ্ল্যাটে যৌথ পরিবার তো ভেঙে গেছে দীর্ঘদিন আগেই। বিশেষ করে আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই যৌথ পরিবারগুলো ভাঙতে শুরু করে। ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় অবদান। তো তারপরে কি হয়েছে, নারী পুরুষের পরস্পরের কাছে থাকা আসার সুবিধে এখন দেখবেন অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। বিভিন্ন কাপলদের জন্য পকেটে পয়সা থাকলে অনেক রকম সুযোগ সুবিধে আছে। নৌকো বিহার হচ্ছে, ফ্ল্যাট আছে, ওয়ো হোটেল আছে, কি নেই বলুন তো। অর্থাৎ যৌনতার সুযোগ, আকর্ষণ, প্রলোভন অনেক বেড়েছে, কিন্তু সন্তান উৎপাদনের জন্য কি না। তাহলে কি হবে? মানুষের এই যে প্রকৃতি, যেটা ঈশ্বর হিসেবে মানে প্রকৃতি তাকে দিয়েছে, যেটাকে আমি ঐশ্বরিক গুণাবলী বলি, ক্ষমতা অন্য প্রাণীর মধ্যে নেই, সেটা হলো প্লেজার সেক্স করার ক্ষমতা। এতে করে কিন্তু মানুষ অমৃতের পুত্র, তাই তো? অন্য প্রাণীর চাইতে সে অনেক এগিয়ে থাকলো। এতে করে কি হলো, সভ্যতা যত এগোলো যৌনতার প্রতি মানুষের সুযোগ সুবিধা বাড়লো, পরিস্থিতি সুযোগ বাড়লো, কিন্তু ইউরোপের দিকে তাকিয়ে থাকুন, অর্থাৎ প্লেজার সেক্সের দিকে মানুষ যত বেশি চলে গেল, সন্তান উৎপাদন তত কমতে শুরু করলো, কারণ লিভ-ইন শুরু হলো। লিভ-ইন মানে কিন্তু সন্তান সন্ততি ছাড়া জীবনযাপনের একটা ব্যাপার, কারণ সন্তান সন্ততি হলেই একটা দায়িত্ব চলে আসে, এটা আপনারা জানেন। যদিও লিভ-ইনের মধ্যেও অনেকে সন্তান নেয় ইউরোপে, সেটা ভিন্ন প্রসঙ্গ। অর্থাৎ প্রকৃতির দেওয়া এই প্লেজার সেক্সকে যত বেশি কনসেন্ট্রেট করেছে মানুষ, তত তার জনসংখ্যা কমেছে। মানুষ যত এগিয়েছে, কোট আনকোট এগিয়েছে, যদিও আমি বারবার বলেছি এগোনো পিছনে খুব আপেক্ষিক শব্দ, এটা আমরা তৈরি করেছি, প্রকৃতি তৈরি করেনি, তত বেশি করে জনসংখ্যা কিন্তু কমেছে। আমরা যদি দেখি কোট আনকোট প্রগতিশীল অগ্রগতি সম্পন্ন দেশগুলোতে যদি দেখি, তারা দেখব জনসংখ্যার হার কিন্তু কমছে, ঋণাত্মক বা নেগেটিভ। ব্যতিক্রম একদম একেবারে একমাত্র ব্যতিক্রম ইসরায়েল, যেখানে এখনও জন্মহার 3.3-এর বেশি গড় জন্মহার, অথচ উন্নত দেশ। কারণ তারা জানে এটার কতটা গুরুত্ব। কারণ 2.1 যদি তার নিচে যদি মানে জন্মহার হয় আর কি, নারী প্রতি জন্মহার 2.1-এর নিচে হয়ে গেলে কিন্তু সেই জনবসতি আস্তে আস্তে হারিয়ে যায়, তাকে অন্য জনগোষ্ঠী এসে রিপ্লেস করে দেয়। যে প্রক্রিয়া অনেক সভ্য অংশে, প্রগতিশীল অংশে শুরু হচ্ছে এবং জনগোষ্ঠী রিপ্লেসড হবে। মানে যাদের জন্মহার বেশি তাদের দ্বারা যাদের জন্মহার কম বা 2.1-এর অনেক কম, তারা সবার আগে রিপ্লেসড হবে। এর পিছনে কিন্তু প্লেজার সেক্সের প্রতি আকর্ষণ। তাহলে
এবার দেখুন, এটা গেল আনন্দ তৃপ্তি, যে মানুষ ঠিক আছে বংশ, সে অনেক প্রেম করতে পারে, অনেক নারীর সঙ্গে সঙ্গম করতে পারে, নারীও পারে পুরুষও পারে, কিন্তু যন্ত্রণা কিসের? ওই যে পলিগ্যামি, অর্থাৎ বহুগামিতা বাড়ছে। আদালত, মানে প্রগতিশীল আদালতও তাদের শিলমোহর দিয়ে দিয়ে, আপনারা জানেন এখন পরকীয়া আইন সিদ্ধ হয়ে গেছে, মানে পরকীয়ার কারণে, পরকীয়া এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যেটাকে বলা হয়, যেটা ডিভোর্সে গ্রাউন্ড হতে পারে, কিন্তু আপনি পুলিশ কেস করতে পারেন না, এটা আগে ছিল, তাই তো? অর্থাৎ আদালতও দেখবেন এই কোট আনকোট প্রগতিশীলতাকে শিলমোহর দিয়ে এগিয়ে চলেছে তালে তালে। কিন্তু ওই যে যন্ত্রণা বেড়েছে, অসহায়তা বেড়েছে, একাকিত্ব বেড়েছে, মানুষ আর ভালোবেসেও শান্তি পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না, কারণ মানুষ পলিগ্যামাস, বহুগামী। তাকে বাঁধার জন্যই ধর্ম, তাকে বাঁধার জন্যই শৃঙ্খলা, তাকে বাঁধার জন্যই ভালোবাসা নামক পবিত্র এক বন্ধনের সূত্রপাত। মানুষই তো নিজের গলায় স্বেচ্ছায় পড়েছিল সেই বিনি সুতোর মালা। মানুষই স্বেচ্ছায় সমস্ত প্রজাতি জনগোষ্ঠীর মধ্যে বিবাহের প্রবর্তন বিভিন্ন সময়ে চালু হয়েছিল। কিসের জন্য? এই উদ্দামতা, এই বহুগামিতাকে বাঁধ দেবার জন্য, আটকানোর জন্য চালু হয়েছিল, তাই তো? কিন্তু সেটাকেই মানুষ ভাঙতে শুরু করলো কোট আনকোট প্রগতিশীলতা, কোট আনকোট বিজ্ঞান মনস্কতার দিকে এগোতে গিয়ে, তাই তো? আমি কিন্তু দেখুন, আমি কিন্তু কোট আনকোটে রাখছি এই কারণে, আমি আপনাদের ভাবাচ্ছি মাত্র, আমি কিন্তু কোনো সিদ্ধান্তে আসছি না যে কেন এটা হলো, কিভাবে ঘটছে। হ্যাঁ, পুলক দাশগুপ্তের প্রশ্নটিতে আমি এবার আসছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের জীবনে ভালোবাসার যতটা প্রয়োজন, গডের কি ততটা দরকার? এখানেই তো গণ্ডগোল করলে পুলক। আমি গড মানে কিন্তু ওই তথাকথিত ঈশ্বরকে আমি বোঝাইনি। গড মানে আমি বিশ্বাসকে বুঝিয়েছি। বিশ্বাস, তুমি যদি ভালোবাসাতে বিশ্বাস করো সেটাই তোমার গড, তুমি যদি মানুষে বিশ্বাস করো সেটাই তোমার গড। আচ্ছা, তুমি যখন সিঁড়ি ভাঙো, আমার একটা গল্প আছে ঘাস ফড়িং বলে একটি গল্পের বইতে, আমার ওটা আপাতত শেষ, মানে এখনো পর্যন্ত সাম্প্রতিকতম গল্প সংকলন, কেউ কেউ পড়েছেন। সেই ঘাস ফড়িং বইটিতে একটি গল্প আছে, সেখানে কথোপকথন হচ্ছে একটি নারী এবং পুরুষের মধ্যে। তো আমি দেখছি গল্পটা আপনাদের ওই অংশটা পড়ে শোনানো যায় কিনা। সেখানে একজন নাস্তিক, মানে সে মার্ক্সবাদী বা মাওবাদী একটি চরিত্র আছে, তার সঙ্গে তার প্রেমিকা, সে আবার দক্ষিণেশ্বরে পুজো দিতে যায়, তার সঙ্গে কথোপকথন হচ্ছে। তো সেক্ষেত্রে আমি ঈশ্বর বা এই জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি, যে যাই হোক, তাহলে আমি পুলককে এটাই বলবো যে এই যে বিবেকানন্দ যে কথাটা বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার, বা জীব সেবাই শিব সেবা, এই কথাগুলো তিনি কেন বলেছিলেন? নিজেকে প্রশ্ন কর। এখানে কি বিবেকানন্দ তথাকথিত ঈশ্বরের কথা বলেছিলেন? বলেননি। হ্যাঁ, আমি পেয়েছি, শুনুন। কিরে দাঁড়িয়ে গেলি কেন? আর মাত্র 4টে সিঁড়ি, আর ভালো লাগে না। কি ভালো লাগে না? এই যে তোর কুসংস্কার, শুধু তোরই বা বলি কেন, শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত সবার এই এক নেশা। সাধে কি বলে রিলিজন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল, ধর্ম জনগণের আফিম। এখানে আবার কুসংস্কার কি দেখলি অনি? এখানেও কিন্তু চরিত্রটির নাম ইন্টারেস্টিং কারণেই অনিমেষ। এই যে তোর কাণ্ডকীর্তি, একটা বিশেষ জলধারা, যার নাম যেহেতু গঙ্গা তাই নাকি পবিত্র, আর সে যদি দক্ষিণেশ্বর জাতীয় কোনো তীর্থস্থানের মাটি ছুঁয়ে বয়ে চলে, তবে তো সোনায় সোহাগা। শুধু নিজে যাচ্ছিস না, আমাকেও নিয়ে যাচ্ছিস। কেন?
না তার জল নাকি পবিত্র, যেটা আসলে H2O অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে সৃষ্ট একটি যৌগ নিজের এবং আমার মাথায় ঢালবি থুড়ি ছোঁয়াবি বলে। তারপর স্নান এবং মন্দির পর্ব, তোর সঙ্গে আমাকেও জুতো খুলতে হবে। তারপর লাইন, বেশ কিছু মুরগি থুড়ি জনগণের পেছনে দাঁড়িয়ে। এবার বল তো, হাইড্রোজেন অক্সিজেনের যৌগটাকে আমার মাথায় ঢালছিস কেন? অনি, ভালো হবে না বলছে। নাইবা মানলি, আমার জন্যই না হয় চল, সে না হয় যাচ্ছে, কিন্তু সমাজতান্ত্রিক পৃথিবীতে তোরা যে কি করবি মানে বুঝলাম না, কি বলছিস? জনগণতান্ত্রিক বিপ্লবের পরেই সাংস্কৃতিক বিপ্লব শুরু হবে। মন্দির, মসজিদ, গির্জা কিছুই থাকবে না, সব গড়িয়ে দেওয়া হবে। অবশ্য যেগুলোর হেরিটেজ ভ্যালু আছে। আবার শুরু করলি? আচ্ছা অনি, একদিন তো অন্যরকম কিছু বলতে পারিস। আই মিন ফর এ চেঞ্জ। সেই এক শব্দ, এক বাক্য, এক বিভঙ্গ। আমি কি এসব জানি না? তুই না হয় একটু বেশি জানিস, তাই বলে। কি সুন্দর লিখতিস তুই। এখন যা লিখিস সব স্লোগান, কিছু বললেই চেঁচিয়ে উঠিস। এগুলোই নাকি আসল কবিতা, বাকি সব বুর্জোয়া। সেদিন আমিও একটা লিখেছিলাম, ব্যক্তি অনুভূতির পাক ছাড়া আর কিছুই দেখলি না। ঠিকই তো বলেছে। ডিক্লাস্ট মানে বুঝিস, চাপিয়ে দেওয়া শ্রেণী বিন্যাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। খুব কঠিন কাজ, সবসময় সজাগ থাকতে হয়। সেই কাজটাই করছে। মধ্যবিত্ত মূল্যবোধ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। চরম স্বার্থপর এরা। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এটাই এদের বাঁচার মন্ত্র। যেদিকে হাওয়া সেদিকেই অভিমুখ। আর ধর্ম, সে তো পুরোহিততন্ত্রের বুজরুকি, শাসককে সাহায্য করার জন্যই এই গাঁটছড়া। এসব না বুঝে শুধু অন্ধের মতো। প্লিজ অনি, এত গালাগাল নাই বা দিলি? তোরা কি কম অন্ধ? মাওবাদের নাম করে কত মানুষ মেরেছিস বলতো? আমি রক্তপাতে বিশ্বাস রাখি না। ধর্ম আমার কাছে অবলম্বন। বিশ্বাসও বলতে পারিস। বিশ্বাস? কিসের বিশ্বাস? বিশ্বাস বোঝাবো? এই যে নিচের দিকে না তাকিয়েই তুই পরের সিঁড়িতে পা রাখলি, মানে কি যাতা বলছিস? এটা বিশ্বাস নয়, লজিক। একটা কথা ভাবলে অবাক হয়ে যায় জানিস? কি কথা মহারানী? এরপরে আর পড়ছি না। অর্থাৎ মেয়েটি বলছে যে সিঁড়ির দিকে আমরা যখন সিঁড়ি ভাঙি, সবসময় কিন্তু আমরা তাকাই না পরের সিঁড়িটা আছে কি না। তাকাই কি? তাকাই না। আমরা কিন্তু পাটা বাড়িয়ে দিই। আমরা ধরেই নিই সিঁড়ি আছে একটা। এটাই বিশ্বাস, এটাই ভগবান। বুঝাতে পেরেছি পুলক? এই বিশ্বাসটাকেই আমি ভগবান বলে মনে করি, যে নামেই ডাকুক না কেন। এই বিশ্বাস না থাকলে বাঁচা যায় না, চলা যায় না। তুমি যে সিঁড়িটা ভাঙছো, তুমি তো না তাকিয়েই ভাঙছো। আমরা কজন সিঁড়ি দেখে দেখে ভাঙি বলো তো? আমরা যখন উপরে উঠি, আমরা উপর দিকেই তাকিয়ে থাকি, পা উঠতে থাকে নিজের মতো করে। নামার সময়ও তো তাই, তত্ত্বরিয়ে আমরা সিঁড়ি ভাঙি। আমরা ধরেই নিই যে আছে নিচে একটা আছে, পরেরটা আছে। এটাই তো বিশ্বাস। নাও তো থাকতে পারে, কিন্তু আছে। তো এটা যেমন সিঁড়ি ভাঙার ক্ষেত্রে সত্য, জীবনে চলার ক্ষেত্রেও একই রকমভাবে সত্য। আমরা ধরে নিই আমার জন্য কেউ অপেক্ষায় আছে একজন আমার জন্য অপেক্ষা করছে, রাত জাগছে, ভাত বেড়ে রেখেছে, আমার জন্য বসে আছে একজন কেউ একজন। তো এই যে আশা, বিশ্বাস, এটাই ভগবান। এটা না থাকলে বাঁচা যায় না। তাই ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। তাই ভগবান ছাড়া বাঁচা যায় না। তাই বিশ্বাস ছাড়া বাঁচা যায় না। আমার কাছে ভালোবাসা, ভগবান, বিশ্বাস সব একাকার। হ্যাঁ পুলক, হাঁসফড়িং হয়তো দু একটা অবশিষ্ট থাকতে পারে, আমার মনে হয় হয়তো আছে। তোমার লাগলে জানিও, আমি ব্যবস্থা করব পাঠানোর। এখানে
বেশ কিছু আর্থসামাজিক প্রেম ভালোবাসার গল্প রয়েছে। আসলে তখন তো করোনা ছিল না, তখন আমার পাঠক ভিন্ন ছিল। এখন পাঠক প্রোফাইল বদলে গেছে। তারা অনেকেই আমার ওপর রাগ করেছেন, ওই যে আমি ভ্যাকসিনের বিরোধিতা করেছি। সমস্যাটা এখানেই। কিন্তু আমি তো কারো মনোরঞ্জনের জন্য লিখতে পারি না, আমি তো সত্যটাকে তুলে ধরবো সবসময়। এই সময়, সে সময় করোনা ছিল না, করোনা নিয়ে আলোচনা করিনি ফেসবুকে। তারা আমার প্রেমের গল্প, ভালোবাসার গল্প, এসব গল্প লিখেছি, মানুষ পড়েছে, একটির পর একটি বই বেরিয়েছে, বই নিঃশেষিত হয়েছে। এখনও তাই, এখনও বই আসছে, প্রবন্ধের বই আসছে, বই মানুষ পড়ছেন, কিন্তু পাঠকগুলো একরকম নেই। তখনকার কিছু কিছু পাঠক এখনও আছেন, যারা থাকবেন, থেকে যাবেন। ওই যে বলে না, ওই মহাকালের একটা লীলা, প্রথম থেকে অনেকেই আছেন এখনও, আবার অনেকেই চলে গেছেন। কারণ মাস্কের বিরোধিতা করেছি, তারা খেপে গেছেন, ভ্যাকসিনের বিরোধিতা করেছি, তারা খেপে গেছেন। তো যাই হোক, ও আচ্ছা, বাহ, ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো পুলক বলছো, তুমি মনে হয়, হ্যাঁ, তুমি তো সব কটা বই মনে হয় নিয়েছো, মানে যা আমার কাছে ছিল, মোট সম্ভবত, আমি ঠিক জানি না। আম, ঘাসফড়িং অনেকেই অনেক, মানে পুরো সমস্ত বই নিয়েছে, মনে নেই কে কোন বই নিয়েছে। যাক, বইয়ের ব্যাপারটা আসছে না এখানে। যাই হোক, আমি শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সামনে। আহ, রেখেছি অনেক বিষয় আজকে, দীর্ঘ লাইভ করব না, প্রায় 1.5 ঘন্টা হতে চলল। তো আমি শেষে এইটুকু বলে যেতে চাই যে ভালোবাসা এবং ঈশ্বর, বিশ্বাস, আপনি শুধু তাই নয়, ঈশ্বরকে পেতে গেলে যেমন আপনাকে ত্যাগ করতে হয়, অনেক প্রতীক আছে দেখবেন, অনেক প্রতীক আছে। কেন? ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর তো সর্বত্রই থাকেন, তাই না? গড ইজ এভরিহোয়ার। তাহলে কৈলাস কেন? মানস সরোবর কেন? অমরনাথ কেন? কঠিন কঠিন জায়গা যেখানে সহজে যাওয়া যায় না। কেদারনাথ কেন? এমনকি তারকেশ্বর, যেটা সমতলে সহজেই যাওয়া যায়, ট্রেন আছে, বাস আছে, সেখানে পর্যন্ত মানুষ ট্রেনে বাসে করে না গিয়ে জলের জলের জল জলের মানে মাথায় ইয়ে কলস নিয়ে বা কাঁধে ভার নিয়ে, ভারী দুধ নিয়ে, জল নিয়ে, খালি পায়ে মাইল মাইল হাঁটে কেন? চলে গেলেই হয় গাড়ি করে, কেউ কেউ যায়, কিন্তু অনেকে এভাবে যায় কেন বলুন তো? ওই যে ইংরেজিতে একটা কথা আছে, দ্য নিয়ারার ইজ চার্চ, দ্য ফাদার ইজ গড। চার্চ যত কাছে, গির্জা যত কাছে, ঈশ্বর তত দূরে। অর্থাৎ গির্জা যত কাছে হয়, আপনি সহজেই যেতে পারছেন, কষ্ট করতে হচ্ছে না, ত্যাগ করতে হচ্ছে না, অ্যাডজাস্ট করতে হচ্ছে না। তাই গির্জা আপনার কাছে যত কাছে, ঈশ্বর তত দূরে। কারণ ঈশ্বরকে পেতে গেলে তো এই কষ্টগুলো করতে হয়। তো এই কারণেই ইচ্ছে করে, যেখানে সমতলে দেবতার মন্দির আছে, সেখানে মানুষ কষ্ট করে যায়, পায়ে হেঁটে যায়, কেউ কেউ আবার শেষ দিকে গড়াগড়ি দিতে দিতে যায়, তাই তো? অর্থাৎ এটাই প্রমাণ করার জন্য যে সহজে ঈশ্বরকে পাওয়া যায় না, তার জন্য ত্যাগ করতে হয়, তাই তো? অমরনাথে যান, কত কষ্ট, ত্যাগ করতে হয়। তেমনই ভালোবাসাকেও পেতে গেলেও ত্যাগ করতে হয়, হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হয়। এখানেই বিশ্বাসের জন্য ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। বোঝাতে পেরেছি? এই জন্য এই তিনটে আমার কাছে একাকার। আমি যে লড়াইটা করছি এখন এই মুহূর্তে, আপনারা জানেন, আপনারাও অনেকেই করছেন, তার জন্য কত কিছু ত্যাগ করতে হচ্ছে বলুন আমাদের? করতে হচ্ছে না? করতে হচ্ছে তো, কারণ এটাকে আমি পবিত্র একটা কর্তব্য মনে করি, এটা আমি বিশ্বাস করি, আর এই বিশ্বাসই আমার কাছে ভগবান। তার জন্য আমি জীবনও বিপন্ন করতে রাজি আছি। ওই যে বললাম, কালকেই তো বলেছি, যার জন্য নিজেকে বিপন্ন করা যায় সেই তো ভালোবাসা। সে নারী হতে পারে, বিশ্বাস হতে পারে, ভালোবাসা হতে পারে। তাই
আমি আগেই বলেছিলাম, গতকালই বলেছিলাম, মানুষ এখন ভালোবাসতে ভুলে গেছে। মানুষ এখন ভোগবাদের দিকে আকৃষ্ট বেশি করে, বিলাস, আরাম। আর ভালোবাসতে ভুলে গেছে বলেই মানুষ এখন ভীতু হয়ে গেছে। প্রেমিক কখনো ভয় পায় না, প্রেমিক নির্ভীক হয়। সুনীল গাঙ্গুলির কবিতাতেও ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, তাই তো? আদিটা কি? অর্থাৎ নির্ভীকতা। কিন্তু মানুষ এত ভীতু যখনই হয়ে যায় তখনই বুঝতে হবে তার মধ্যে কবিতা মারা গেছে, নেই, প্রকৃতি থেকে সে দূরে চলে গেছে। আর তার মানে সে ভালোবাসতেই ভুলে গেছে। এখন যেটা আছে সেটা ভালোবাসার দেখনদারি। একটা ভালোবাসা নারীর জন্য একটা পুরুষ প্রাণ দিতে পারে? কজন পারে? বা একটা প্রেমিকের জন্য একজন নারী প্রাণ দিতে পারে, ত্যাগ করতে পারে? সেটা তো ভালোবাসা, বিশ্বাস। কতজন পারে? সেই দিকের মধ্যে আমরা প্রবেশ করেছি, যেটা রোমান সাম্রাজ্যের শেষের দিক থেকে প্রকট হয়েছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, তাই তো? তো এটা ভালো না মন্দ, আমরা কি পাচ্ছি, তার বিনিময়ে কতটা হারাচ্ছি, সেটা আপনারা নিজেদের প্রশ্ন করলেই বুঝতে পারবেন। আমরা অনেক কিছু পাচ্ছি, অবশ্যই টেকনোলজি পাচ্ছি, এই যে ফেসবুকে আমরা কথা বলছি, লাইভ করছি, এগুলো তো প্রাপ্তি, কোনো সন্দেহই নেই। কিন্তু ওই যে কিছু পেলে কিছু দিতে হয়, হারাতে হয়। এবার যা হারাচ্ছি সেটা কতটা হারাচ্ছি, কতটা তীব্র সেই হারিয়ে ফেলা, আর কতটা গভীর এই পাওয়া, এই প্রাপ্তি, এই দুটোকে যদি আমরা দাঁড়িপাল্লায় বসাই তাহলেই উত্তরগুলো আমরা অনেকটা পেয়ে যাব। তো আমরা ভোগবিলাসের সামগ্রী যত পাচ্ছি, প্রযুক্তি যত পাচ্ছি, টেকনিক্যালি আমরা যত কাছে আসছি, প্র্যাকটিক্যালি তত আমরা দূরে সরে যাচ্ছি, তাই তো? নিজেদেরকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। তো আমি এখনই শেষ করব। শেষ করার আগে আমার জায়গা রাখিস বলে একটি কবিতার বই আছে, প্রথম বই, সেটি শেষ হয়ে গেছে, আমার কাছে নেই, থাকতেও পারে এখন, কিন্তু আমার এখানে একটি লেখাটা মনে হয় আমার এখানে রয়েছে, আমার কাছে সেভ করা রয়েছে। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে, এবং এটা পড়ার মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠান লাইভ শেষ করব। লেখাটির নাম ছোঁয়া, জায়গা রাখিস থেকে। বলতো কতদিন ছুঁসনি আমাকে, বলতো কতদিন ছুঁসনি আমাকে, জানালায় হামলে পড়েছে চাঁদ, ঝুঁকে পড়া রাধা চূড়োর ডালে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট জ্যোৎস্না, ওপাশের ফটো ফ্রেম থেকে চুঁইয়ে পড়ছে ৩২তম বসন্ত, গলে পড়া চাঁদে এলোমেলো হয়ে যাচ্ছে বনানীর হিসেব, ক্রমশ গভীর হচ্ছে রাত, প্যাঁচার বিচ্ছিন্ন ডাক কোথায় যেন নিয়ে যাচ্ছে ওকে। ছোটবেলায় বাবার কোলে বসে আদর খেতে খেতে এমনই একটা ডাক শুনতে পেত বনানী, হুট হুট। ভয় পেয়ে বাবাকে জড়িয়ে ধরতেই বাবা বলতো, ভয় পাস না খুকি, ওটা লক্ষ্মী পেঁচা। সেই পাখিটা কি এখনো বেঁচে আছে? কতদিন বাঁচে পেঁচা? স্বপ্নের চেয়েও কি বেশি আয়ু তার? কেন কালি তো তোকে। ওটাকে আদর বলে না রুদ্র, ওটা ম্যারিটাল রেপ। দেওয়াল ঘড়ির আড়াল থেকে টিকটিকিয়ে উঠল আদিম সরীসৃপ, তারপর ঝুপ করে চুপ নেমে এলো।
তবুও দেচে চলল বেহায়া জ্যোৎস্না, কুকুরের আর্তনাদ দেখে একটু একটু করে অশরীরী হয়ে উঠছে বিছানা। মনে আছে একটা ফিঙের ছবি এঁকে তুই আমাকে প্রপোজ করেছিলি, আমি পাখি ভালোবাসি বলে, আর এখন তুই ভালো করে কথা পর্যন্ত বলিস না। রাধাচূড়োর ডালে ধাক্কা খেল বনানীর দীর্ঘশ্বাস। কখন বলবো দিনরাত ফেসবুক নিয়ে থাকিস? কেন বনানী ফেসবুক নিয়ে থাকে রুদ্র কি সেটা বোঝে না? তাই কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণে গেল না, পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল, কেন তুইও তো থাকিস, তোর তো আবার 1000টা প্রোফাইল। আবাদ নীরবতা। জানালার ওপারে শুয়ে আছে চরাচর, তার শরীরেও তো শিশিরের ছোঁয়া। শুধু বনানী, শুধু বনানী। সবই তো ঠিক ছিল, ঠিক আছে, তবু মনে হয় ঠিক নেই কিছু। তবে কি বাপান আসার পরেই সব এলোমেলো হয়ে গেল? তা কেন হবে? বাপানকে তো রুদ্র খুব ভালোবাসে। না, সবই ঠিক আছে। ডিস্টেম্পার দেওয়াল জুড়ে ঝাঁ ঝকঝকে এলসিডি, মৌমাছির মতো গুনগুনিয়ে ওঠা এয়ার কন্ডিশনার, মার্বেল ছুঁয়ে দামি ফার্নিচারের উপনিবেশ, বাপানের স্কুল, টিউশনস, 4 চাকায় চেপে সাউথ সিটি কিংবা অ্যাকোয়াটিকা, মাঝে মধ্যে কুলু, মানালি কিংবা দেরাদুন। ঠিক আছে তাও, তবু কিছু নেই যেন। রুদ্রের আঁকা সেই ফিঙেটা এখন কোথায় কে জানে? গাছের পাতা থেকে গড়িয়ে পড়া শিশির গুড়ি মেরে ঢুকে পড়ছে বনানীর চোখে। কট কট কট। প্রায় চমকে উঠল বনানী। দরজার ঘুন পোকাটা আবার জেগে উঠেছে। কখন যে চোখ দুটো বুজে এসেছিল খেয়াল করেনি। পাশের ঘর থেকে ভেসে আসছে রুদ্রের নাক ডাকার শব্দ। বালিশ ঘেঁষে পড়ে আছে মোবাইলটা, চওড়া পর্দায় ঝিলিক মারছে ফেসবুক। স্বপ্নের মতো মুখে সবুজ মেখে সাঁতার কাটছে কত রকমের মুখ। রাতের মুখ বই জুড়ে এখন মুখের হাট, কিন্তু একই নিজের মুখটাই যে খুঁজে পাচ্ছে না বনানী। ঝাপসা, ভীষণ ঝাপসা হয়ে গেছে দৃষ্টি। এক ছুটে আলমারির কাছে পৌঁছে গেল 32তম বসন্ত। তন্ন তন্ন করে কি যেন খুঁজে বেড়াচ্ছে 10-10টা আঙুল। এই তো সেই বাঁধানো ফটো, রুদ্রের তোলা প্রথম ছবি। 18 বসন্ত ছুঁয়ে বনানী তখন উপচে পড়া নদী। কান্না, খুব কান্না পেল বনানীর। রাধাচূড়ার ডাল ছুঁয়ে তখন একটু একটু করে মরে যাচ্ছে সপ্তর্ষি মণ্ডল। শুভরাত্রি।